মেয়েটি বংশ পরম্পরায় পায় এক অদ্ভুত রেস্টুরেন্ট, যেটা কিনা দিনের বেলায় থাকতো মডার্ন যুগে আর রাতের বেলা পৌঁছে যেত প্রাচীনকালে। কি হবে যখন মেয়েটি প্রাচীন কালে যাবে এবং প্রাচীন কালের লোকেদের মডার্ন যুগেও নিয়ে আসবে? সেই নিয়েই একটা মজাদার টাইম ট্রাভেল স্টোরি আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র ডেইজিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে ডেইজি তার দাদুর থেকে বংশ পরম্পরায় একটি রেস্টুরেন্ট পেয়েছিল। এবার ডেইজি সেই রেস্টুরেন্টের সামনে এসে ভাবেই যে রেস্টুরেন্টটা খুবই অদ্ভুত একটা জায়গায়, শহর থেকে বেশ অনেকটাই দূরে। কিন্তু আমিও তো গ্র্যাজুয়েশনের পর আনএমপ্লয়েডই বসে আছি। ভাগ্যিস দাদু এই রেস্টুরেন্টটা আমার জন্য রেখে গেছিল। এবার ডেইজি সেই রেস্টুরেন্ট খুলে ভিতরে আসে। ভিতরটা তার বেশ ভালোই লাগছিল এবং তখনই সেখানে সে একটি লাকি ক্যাট দেখতে পায়, যেটা কিনা আসলে এই দোকানের সিস্টেম ছিল। ক্যাটটি সঙ্গে সঙ্গে ডেজিকে স্ক্যান করে এবং ডেজি সম্বন্ধে সমস্ত তথ্য দিয়ে দেয়। এবং ক্যাটটি বলে যে এই দোকানটা রাতের বেলা টাইম ট্রাভেল করে। আসলে এই দোকান রাতের বেলা পৌঁছে যায় প্রাচীন যুগে, আর এখন থেকে এই দোকানের মালিক হলো ডেজি। এবার ডেজি তো মনে মনে ভাবে যে রান্না বান্না তো আমি কিছুই করতে পারি না, ইনস্ট্যান্ট নুডলস ছাড়া আমি কিছুই বানাতে পারি না। তাহলে এই দোকান বা এই রেস্টুরেন্টে আমি লোকজনদের খাওয়াবো কি? এবং তখনই লাকি ক্যাটটি বলে যে আজকের রাতের প্রথম কাস্টমাররা এসে গেছে। এবং আমরা দেখতে পাই যে দোকান তো তখন প্রাচীন যুগে চলে গেছিল। এবং তখনই সেখানে হাজির হয় লু বংশের ছেলে অ্যালেক্স এবং তার বোন ফ্লোরা। তারা তো এসেই বলে যে আমাদের কিছু মুখরোচক খাবার দাও। ডিজি বলে যে খাবার, ইনস্ট্যান্ট নুডলস চলবে। এবং সে তাদের জন্য ইনস্ট্যান্ট রামেন নিয়ে আসে। তারা তো বলতে থাকে যে এই ধরনের খাবার আমরা তো আগেই দেখিনি, এর গন্ধটা তো বেশ ভালোই লাগছে। এবং ডেজি বলে যে আসলে এটা আমার গ্রামে ভীষণই ফেমাস। এবার অ্যালেক্স মনে মনে ভাবে যে খাবারটা যদি ভালো হয় তাহলে হয়তো এই খাবারটা আমার দাদাকে বাঁচাতে পারবে। এবং তখনই স্টেলা বলে ওঠে যে তোমার খাবার যদি বাজে হয় তাহলে কিন্তু আমি তোমার এই দোকান পুরো ভাঙচুর করে দেব। এবার ডেজি তো ভয় ভয় তাদের সেই ইনস্ট্যান্ট নুডলস খেতে বলে। কিন্তু সেই নুডলস খেয়েই তারা ভীষণ খুশি হয় এবং তারা একদম চমকে যায় যে এত সাধারণ দেখতে একটা খাবার এত টেস্টি কি করে। তারা তো এই ধরনের খাবার কখনো খায়নি, তাদের বাড়িতেও এই ধরনের খাবার রান্না হয় না। অ্যালেক্স বলে যেটা স্পাইসি ঠিকই কিন্তু খেতে ভীষণই ভালো লাগছে। এবং তখনই ডেজি বলে যে দাঁড়া, তোমাদের এটার সাথে খাওয়ার জন্য আমি এখনই কোল্ড কফি নিয়ে আসছি। এবং সে তাদের জন্য কোল্ড কফি নিয়ে আসে এবং কফি খেয়ে অ্যালেক্স এবং স্টেলা তো ভীষণই খুশি। এবার অ্যালেক্স তো সঙ্গে সঙ্গে তার পুঁটুলি থেকে বার করে কিছু রৌপ্য খণ্ড এবং কিছু তামার মুদ্রা দেয় এবং অ্যালেক্স বলে যে এই নুডলস সে বাড়িতেও প্যাক করে নিয়ে যাবে। স্টেলা বলে যে আমার দাদা এই সাম্রাজ্যের জেনারেল বিখ্যাত চার্লি লু, এবং আমার দাদা যুদ্ধে একা হাতে হাজার হাজার লোককে মেরেছে, কিন্তু যুদ্ধ থেকে ফেরার পরই তার ভীষণ অসুখ করেছে এবং সে কিছুই খেতে পারছে না। সর্বক্ষণ তার গা গোলাচ্ছে, খাবার দেখলেই গন্ধ লাগছে। কেবলমাত্র ওষুধের ভরসাতেই সে বেঁচে আছে। সুতরাং এই খাবার যদি তাকে খাওয়ানো হয় হয়তো সে ঠিক হয়ে যেতে পারে। এবং এই কথা শুনে ডেজি তার ইনস্ট্যান্ট নুডলস চার্লির জন্য প্যাক করে দেয়। এবার অপরদিকে আমরা চার্লিকে দেখতে পাই, যে তো ভীষণই অসুস্থ ছিল এবং না খেতে পেয়ে একদমই রোগা পাতলা হয়ে গেছিল। চার্লি বলতে থাকে যে আমি কিছুই খেতে পারবো না। এবং তখনই অ্যালেক্স তার জন্য সেই নুডলস নিয়ে আসে। নুডলসের গন্ধ চার্লির নাকে যেতেই চার্লি তো ভাবে যে এটা তো বেশ অন্য রকমের খাবার মনে হচ্ছে। এবং এতদিন পর চার্লি পেট ভরে কোনো একটা খাবার খায় এবং চার্লির ভাই এবং তার দাদি তো তাতে ভীষণই খুশি হয়। চার্লির দাদি বলে যে এই খাবার তুমি কোথা থেকে এনেছো অ্যালেক্স? এবং অ্যালেক্স বলে যে আমাদের শহরের বাইরেই একটা নতুন দোকান খুলেছে, সেই দোকান থেকেই আমি এনেছি। এবার ডেইজির হুয়াজান স্ন্যাক শপের পাশেই আমরা 10 ফুড রেস্টুরেন্ট দেখতে পাই এবং সেই রেস্টুরেন্টের কিছু কর্মচারী নিজেদের মধ্যে কথা বলছিল। তারা বলছিল যে নতুন যে দোকানটা খুলেছে খুবই অদ্ভুত, সারা দিন ওর দরজা বন্ধ থাকে আর রাতের বেলাও দোকান খোলে। শুনছি ওই দোকানের খাবার খেয়ে নাকি জেনারেল লু ঠিক হয়ে গেছে। আমাদের 10 ফুড রেস্টুরেন্ট মনে হয় অত ভালো খাবার তৈরি করে না। এবং সেখানে আমরা 10 ফুড রেস্টুরেন্টের মালিক মাতেওকে দেখতে পাই। মাতেও তার কর্মচারীদের বলে যে আজকের রাতের বেলা তোমরা ওই দোকানে যাবে আর ওখান থেকে কিছু খাবার আমাকে এনে দেবে। আমিও দেখতে চাই যে ওখানে এমন কি রান্না হয় যে আমার দোকানের কাস্টমার কমে যাচ্ছে।
এবার অপরদিকে আমরা ডেজিকে দেখতে পাই যে তো সকালবেলা আবার মডার্ন যুগে ফিরে এসেছিল এবং সে তার আগের দিন রাতের যে ইনকাম ছিল অর্থাৎ সেই রৌপ্য খণ্ড এবং তামার মুদ্রা সেগুলি একটি অ্যান্টিক শপে নিয়ে আসে। এবার অ্যান্টিক শপের লোকটি তো তামার মুদ্রা দেখে অবাক হয়ে যায়, কারণ এটা প্রাচীন কালের খুবই রেয়ার একটা মুদ্রা ছিল। লোকটি বলে যে মুদ্রা তো দেখে মনে হচ্ছে একদম সত্যি, কিন্তু তাহলে এটা একদম নতুনের মতো কি করে আছে? এবং ডেজি বলে যে আসলে এটা আমার দাদু আমার জন্য একদম যত্ন করে রেখে গেছিল। অ্যান্টিক শপের লোকটি বলে যে তোমার দাদু মানে ওই হুয়াজান স্ন্যাক শপের লোকটি, ওই দোকানটা তো ভুতুড়ে, তুমি ওখানে সাবধানে থেকো। ওই দোকানের পাশের দোকানের লোকটি আমাকে বলেছে যে ওই দোকান থেকে নাকি রাতের বেলা নানা রকম আওয়াজ শোনা যায়, ওখানে তুমি বেশি যেও না। কিন্তু এই তামার মুদ্রাটি একদম সত্যি মনে হচ্ছে, তাই এইটা আমি 4,000 টাকা দিয়ে কিনে নেব। এবার ডেজি তো অবাক হয়ে যায় যে একটা সামান্য তামার মুদ্রা 4,000 টাকা দাম। এবং ডেজি তখনই সেই রৌপ্য খণ্ডগুলো দেখায়, কিন্তু রৌপ্য খণ্ডগুলির কোনো ঐতিহাসিক মূল্য ছিল না, তাই জন্য সেগুলোর বেশি দাম হয় না। কিন্তু একদিনেই ডেজি প্রায় 12,000 টাকা কামিয়ে নেয় এবং ডেজি বুঝতে পারে যে তার দাদু তার জন্য যে দোকান রেখে গেছে সেটা গুপ্তধনের থেকে কিছু কম না। ডেজি মনে মনে ভাবে যে প্রত্যেক রাতেই আমার এখানে লোকজন আসবে, সুতরাং আমি কষ্ট করে রান্না কেন করব, আমি টেকনোলজির সাহায্য নেব। আমি মডার্ন যুগ থেকে সমস্ত প্রি-মেড খাবারই নিয়ে আসবো, অর্থাৎ ইনস্ট্যান্ট খাবার যেগুলি চটপট তৈরি হয়ে যাবে। এবং ডেজি সঙ্গে সঙ্গে কল করে একটি সুপারমার্কেট থেকে নানা রকমের খাবার অর্ডার করে নেয়। এবং ডেজি তো তার দোকানের সামনেটাও সুন্দর করে সাজিয়ে ফেলে অফিসিয়ালি দোকান ওপেন করার জন্য। ডেজি বলে ওঠে যে আমার দোকান অফিসিয়ালি ওপেনের জন্য রেডি, এবার খালি রাতের অপেক্ষা। এবার রাত হতেই দোকান তো আবার প্রাচীন যুগে চলে যায় এবং দোকানের দরজা খুলতেই ডেজি দেখে যে সেখানে প্রচুর লোক ভিড় করে আছে এবং তাদের মধ্যে একদম সামনেই ছিল সেই টেনফু রেস্টুরেন্টে দুইজন কর্মচারী। তারা তো এসেই বলে যে আমরা কেক খাবো, আমরা রোস্টেড ডাক খাবো, এবং ডেজি সেই সবকিছু তাদের দেয়। কিন্তু সেই সব খাবার খেয়ে তারা তো পাগল হয়ে যায়। তাদের একজন কর্মচারী কেক খেয়ে একদম অবাক হয়ে যায়, কারণ প্রাচীন যুগে এরকম নরম কেক তো তারা আগে খায়নি। এবার তাদের খাবার এতই ভাল লাগে যে তারা দুজনেই নিজেরা সব খেয়ে নেয়, তাদের মালিকের জন্য তারা কিছুই নিয়ে যায় না। এবার এই কথা শুনে মাতেও তো খুব রেগে যায় এবং বলে যে তোমরা কোনো কাজের না। এবং তখনই কর্মচারীগুলি বলে যে আসলে মালিক, কেকটা এতই ভালো ছিল যে আমরা কিছুই আনতে পারিনি, আমরা নিজেরাই সব খেয়ে ফেলেছি। মাতেও তো বলতে থাকে যে তোমাদের দুজনকে কাজে রাখাই আমার ভুল হয়েছে। কিন্তু এই দোকানটা নিয়ে আমার খুবই সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে এই দোকানে কিছু একটা গন্ডগোল চলছে। এবং মাতেও তারপর নিজেই ডেজির দোকানে হাজির হয়। মাতেওর কর্মচারী বলে ওঠে যে আমাদের সাম্রাজ্যের সবচেয়ে ভালো রেস্টুরেন্ট টেনফু রেস্টুরেন্টের মালিক হচ্ছে মাতেও, এবং আমাদের মালিক তোমার রেস্টুরেন্টে যে সমস্ত রেসিপি সেগুলো কিনতে চায় এবং তার বদলে আমরা বেশ মোটা পরিমাণে টাকা দিতে রাজি আছি। ডেজি এই কথা শুনে বলে যে কোনো প্রশ্নই উঠছে না, আমি আমার রেসিপি বিক্রি করব না। এবার ডেজি তো মনে মনে ভাবে যে রেসিপি আমি কি বিক্রি করব, রেসিপি তো আমি জানিই না, এই সবই তো ইনস্ট্যান্ট খাবার। এবার মাতেও এবং তার কর্মচারীরা তো নানা কথা বলতে থাকে যে আমাদের রেস্টুরেন্টের স্টেটাস সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? আমাদের রেস্টুরেন্ট হলো আমাদের সাম্রাজ্যের সবচেয়ে বড় রেস্টুরেন্ট, আর তোমার মতো একটা ছোট দোকান তুমি কিনা আমাদের রিফিউজ করছো? তোমার যদি দোকান চালানোর ইচ্ছা থাকে তাহলে তোমাকে এই রেসিপি আমাদের বিক্রি করতে হবে। এবার ডেজি তো বলে যে সেটা সম্ভব না, এবং মাতেও তখনই তার লোকদের বলে যে তাহলে দোকান এক্ষুনি ভেঙে ফেলো। কিন্তু তখনই সেখানে হাজির হয় চার্লি, এবং চার্লি বলে ওঠে যে দোকান ভেঙে ফেলো, এখানে কি কোনো ন্যায় অন্যায় বলে বিষয় নেই? মাতেও বলে ওঠে যে ন্যায় অন্যায়, তোমাকে তো দেখে মনে হচ্ছে কোন রোগা ভোগা একটা মুরগি, তুমি আবার আমাদের ন্যায় অন্যায় শেখাবে? আসলে তারা জানতো না যে চার্লি হচ্ছে বিখ্যাত জেনারেল চার্লি লু। মাকেও বলে যে তুমি নিজের চরকায় তেল দাও, এবং মাকেও দুই কর্মচারী তো চার্লির ওপর আক্রমণ করে দেয়, কিন্তু চার্লি তো খুব সহজেই তাকে ডজ করে দেয়। মাতেও বলে ওঠে যে তুমি জানো আমি কে, তোমাকে আমি সঠিক শিক্ষা দেব। এবং এই বলে মাতেও কাইন্ড অফ ভয় পেয়ে সেখান থেকে পালাচ্ছিল। কিন্তু চার্লি তখনই বলে যে আমি কি তোমাকে এখান থেকে যেতে বলেছি? এক্ষুনি তুমি ডেজির কাছে ক্ষমা চাইবে, তারপর তুমি এখান থেকে যাবে। এবার মাতেও তো আঙুল তুলে বলতে থাকে যে তুই কে রে, যে আমাকে দিয়ে ক্ষমা চাওয়াবি? এবং চার্লি তার আঙুল ধরে বেঁকিয়ে দেয় এবং বলে যে এক্ষুনি ক্ষমা চাও। ফলে মাতেও তো ডেজির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়।
এবং যাওয়ার সময় মাতেও জিজ্ঞাসা করে এই যে সবই তো বুঝলাম, কিন্তু আমি জানতে চাইছি যে তুমি কে। এবং তখনই চার্লি বলে যে আমি চার্লি লু। এবং এই কথা শুনে মাতেও পুরো হিলে যায় এবং বলে যে জেনারেল লু, আমাকে ক্ষমা করবেন আজকের জন্য। এবং এই বলে সে সেখান থেকে চলে যায়। ডেজি বুঝতে পারে যে তার মানে আগের দিন যে অ্যালেক্স এসেছিল চার্লি তারই ভাই। ডেজি জিজ্ঞাসা করে যে জেনারেল লু, আজকে আপনি নিজে আমার দোকানে এসেছেন, কি ব্যাপার? আপনি কি আবার কিছু খাবার দাবার নিয়ে যেতে এসেছেন? এবং চার্লি বলে যে না, সত্যিই আপনার রান্না খুবই ভালো। এবং ডেজি, আপনার রান্না খেয়েই আমি সুস্থ হয়ে উঠেছি, তাই জন্য আমি নিজে আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। এবার ডেজি তো মনে মনে ভাবে যে ধন্যবাদ জানাবে, তার মানে নিশ্চয়ই আবার সোনা রূপো এইসব দেবে। কিন্তু চার্লি তখনই বলে যে আমার দাদি বলেছে প্রাণ বাঁচানোর ঋণ প্রাণ দিয়ে শোধ করতে হয়, তাই আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। এবার ডেজি তো বলে উঠে যে হ্যাঁ, না না, আসলে আমাদের স্ট্যাটাস তো একদমই মেলে না, তাই বিয়ের কোনো প্রশ্নই উঠছে না। চার্লি বলে যে আপনি খুব ভালো পরিশ্রমী একজন মহিলা, সুতরাং আমাদের বিয়েতে স্ট্যাটাস নিয়ে কোনো সমস্যাই হবে না। আমি আপনাকে সসম্মানে বিয়ে করে নিয়ে যাব। এবং ডেজি ভাবে যে ভগবান, আমি প্রাচীনকালে ব্যবসা করতে এসেছি, বিয়ে করতে আসিনি। এবার চার্লি তো সঙ্গে সঙ্গে তার একটি জেট পেন্ডেন্ট ডেজিকে বার করে দেয় এবং বলে যে এইটা দিয়ে আমি কথা দিয়ে গেলাম যে আমি আপনাকে বিয়ে করব। কিন্তু ডেজি তখনই বলে যে চার্লি, আসলে আমি এখনো বিয়ে করার জন্য তৈরি নই। এবং চার্লি বলে যে তাই, তাহলে ঠিক আছে, আমি ভবিষ্যতে কখনো আর আপনাকে ডিস্টার্ব করব না। ডেজি মনে মনে ভাবে যে ইস, এত হ্যান্ডসাম একটা ছেলেকে ফিরিয়ে দিতেও তো খারাপ লাগছে। এবং সে বলে যে চার্লি, বিয়ে না করলেও আমরা বন্ধুত্ব দিয়ে আমাদের সম্পর্ক শুরু করতেই পারি। এবং চার্লি বলে যে নিশ্চয়ই, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই জন্য আমি এখন থেকে এই দোকানে ফ্রিতেই কাজ করতে রাজি আছি, আপনাকে সব রকম সাহায্য করতে রাজি আছি। এবার পরের দিন সকাল হতেই ডেজি আবার মডার্ন যুগে চলে যায় এবং ডেজি চার্লির দেওয়া সেই পেন্ডেন্টটা সেই অ্যান্টিক শপে নিয়ে যায়। এবং অ্যান্টিক শপের লোকটি তো পরীক্ষা করে বলে যে এটা তো ভীষণই দামি একটা জিনিস, এটার দাম প্রায় 12 মিলিয়ন টাকা। এবং ডেজি প্রচন্ড অবাক হয়ে যায়, কিন্তু সে সেই পেন্ডেন্টটা বেচে না, কারণ যতই হোক সেটা চার্লির দেওয়া প্রথম উপহার ছিল। এবার আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং ডেজির দোকানের সামনে তো লোকজনের ভিড় লেগে গেছিল। কিন্তু ডেজি সেদিন সকাল খুব ব্যস্ত ছিল, তাই জন্য তেমন কিছু খাবার প্রিপেয়ার করতে পারেনি। এবার চার্লি ও ডেজির সাথে তার দোকানে ছিল। চার্লি বলে যে তাহলে আমরা তাড়াতাড়ি করে কোন খাবারটা তৈরি করতে পারবো। এবং ডেজি বলে যে তাহলে আমি আজকে সবাইকে হটপট খাওয়াবো। এবং ডেজি তার দোকানের দরজা খুলে সব কাস্টমারদের ভেতরে ঢুকিয়ে নেয়। কিন্তু অপরদিকে মাতেওর দোকানের সেই দুই কর্মচারী এই সব কিছুই দেখছিল এবং তারা এসে মাতেওকে রিপোর্ট দেয়। তারা বলে যে ডেজির দোকানটা কিছু একটা সন্দেহজনক তো আছে, ওর দোকানে অন্য কোনো কর্মচারী নেই, কেবলমাত্র দুজন। আর সারা দিন আমরা রান্না বান্নার কোনো আওয়াজ পাই না, কোনো গন্ধ পাই না, কিন্তু রাতের বেলা তাহলে এত লোক কেউ খাওয়ায় কি করে? এটা তো খুবই সন্দেহজনক। এবং তখনই মাতেও একটা শয়তানি বুদ্ধি বার করে। সে বলে যে আর 3 দিন পর কিয়োটো ফুড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে, আমি ফুড ফেস্টিভ্যালের ম্যানেজারকে গিয়ে বলবো যে হুয়াজান স্ন্যাক শপকেও একটা পজিশন দিতে, যাতে সেও কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। কম্পিটিশনেই বোঝা যাবে যে আসলে এই মেয়েটা কেমন রান্না করে। এবার অপরদিকে ডেজির দোকানে সবাই তো মন ভরে খাওয়া দাওয়া করে চলে যায় এবং সবার খাওয়া দাওয়া হয়ে গেলেই আলটিমেটলি ডেজি আর চার্লি হটপট খেতে বসে। এবং ডেজি তো চার্লিকে দেখায় যে কিভাবে ডিপ বানিয়ে মাংস বা অন্যান্য খাবার ডিপ করে তারা খেতে পারবে। এবং চার্লিও তো ডেজি থেকে এইসব নতুন নতুন জিনিস শিখতে খুবই খুশি হচ্ছিল। কিন্তু যখন তারা এই সমস্ত কিছু করছিল, তখনই সেখানে ফুড ফেস্টিভ্যালের ম্যানেজার হাও আসে, যে কিনা এই ফেস্টিভ্যালের একজন জাজও ছিল। এবার হাও এসে বলে যে আমি অনেকদিন ধরেই এই দোকানের নাম শুনছি, কিন্তু খাবার দাবার দেখে তো খুবই অদ্ভুত লাগছে, আমি বুঝতে পারছি না এই দোকানের লোকজন খাবার খেতে কেন আসে। এবং ডেজি তখনই বলে আসে যে খাবার, দেখো রান্না বান্না আমি যেমনই করি না কেন, কিন্তু লোক পিটাতে কিন্তু আমি ভালোই পারি, তাই আমার দোকানের নামে একদম আজে বাজে কথা বলবে না। এবার হাও তো বলে যে কি, তুমি আমাকে মারবে? তুমি জানো আমি কে? এবার ডেজি তো তখনই ঘুষি পাকাচ্ছিল তাকে মারার জন্য।
কিন্তু তখনই হাও তার নিজের আইডি কার্ড দেখায় এবং বলে যে আমি এখানে তোমায় ফুড ফেস্টিভ্যালের আমন্ত্রণ জানাতে এসেছি, ফুড কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করবে। এবার চার্লি তো বলে যে এটা তো খুবই বড় একটা উৎসব এবং এই কম্পিটিশনে শুধুমাত্র বড় বড় দোকানরাই অংশগ্রহণ করতে পারে, সুতরাং এটা তো আমাদের কাছে খুবই ভাগ্যের ব্যাপার হবে। ডেইজি বলে যে কিন্তু আমাদের দোকান তো সবে ২-৩ দিন হলো খুলেছে। তাহলে আপনি কেন আমাদের এখানে পার্টিসিপেট করার সুযোগ দিচ্ছেন? এবং হাও বলে যে তুমি জেনারেল লু এর অসুখ সারিয়ে দিয়েছো। তার থেকেই আমি বুঝতে পারছি যে নিশ্চয়ই তোমার মধ্যে কিছু একটা ব্যাপার তো আছে। এই কম্পিটিশনের ১ম রাউন্ড আর ৩ দিন পর হবে। কিন্তু ডেইজি তখনই বলে যে আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না। আসলে ডেইজি ভাবছিল যে আমার দোকান তো রাতের বেলা টাইম ট্রাভেল করে প্রাচীনকালে আসে। তাহলে দিনের বেলা আমি এখানে কি করে আসবো? এবার হাও তো বলতে থাকে যে কি তুমি পার্টিসিপেট করবে না? জানো কত দোকান বসে আছে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য, আর তুমি সেটা রিফিউজ করে দিচ্ছ। আর সেখানে কত লোক থাকবে, তোমার দোকানের অ্যাডভার্টাইজমেন্ট হবে। তুমি জানো প্রথম পুরস্কার কি? বিখ্যাত পেইন্টার সিচিনের একটা হাতে আঁকা ছবি। এবার এই কথা শুনে ডেইজি তো লোভে পড়ে যায়, কারণ প্রাচীনকালের বিখ্যাত পেইন্টারের ছবি মানে সেটা তো মডার্ন যুগে আরো বেশি দামি হবে। এবং ডেজি রাজি হয়ে যায় এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে। সে তার লাকি ক্যাটকে গিয়ে জিজ্ঞেস করে যে লাকি ক্যাট, আমি কি চাইলে দিনের বেলা টাইম ট্রাভেল করতে পারবো? এবং লাকি ক্যাট বলে যে হ্যাঁ নিশ্চয়ই পারবে, কিন্তু তার জন্য তোমাকে সিস্টেম আপগ্রেড করতে হবে, তাহলে তুমি যখন খুশি তখনই টাইম ট্রাভেল করতে পারবে। এবার ডেজি বলে যে সিস্টেম আপগ্রেড, কিন্তু সেটা কিভাবে করব? এবং লাকি ক্যাট বলে যে তার জন্য তোমাকে $10 মিলিয়ন দিতে হবে এবং ডেজি তাতে রাজি হয়ে যায়। এবার অপরদিকে আমরা হাউকে দেখতে পাই, যে কিনা এই সাম্রাজ্যের রাজকুমারী আনিং এর সাথে দেখা করতে গেছিল এবং ডেজিকে এই কম্পিটিশনে নামানোর পিছনে আনিং এরও হাত ছিল। আনিং বলে যে আমিও দেখতে চাই যে ওই রুগীটাকে যে সুস্থ করলো আসলে সে কেমন রান্না করে। এবার অন্যদিকে আমরা হুয়াজান স্ন্যাক শপে ডেজি এবং চার্লিকে দেখতে পাই। চার্লি বলে যে তাহলে আমরা প্রথম রাউন্ডে কি রান্না করব, এবং তাদের প্রথম রাউন্ডের থিম ছিল ইউনিক, অর্থাৎ এমন কিছু রান্না করতে হবে যেটা বেশ ইউনিক। ডেজি বলে যে যারা ফুড কম্পিটিশনে অংশগ্রহণ করছে তারা সবাই নিশ্চয়ই ইউনিক কিছু করবে, কারণ এরা প্রত্যেকেই অনেক দিন ধরে রেস্টুরেন্ট চালাচ্ছে। তাহলে আমরা এমন কি করতে পারি? এবং তখনই ডেজি বলে যে জেনারেল লু, আপনি তো এতদিন ধরে যুদ্ধক্ষেত্রে লড়াই করছেন, আপনার তলোয়ার বাজির স্কিল নিশ্চয়ই ভীষণ ভালো। চার্লি তো বলে যে হ্যাঁ ওই চালানোর মতো আর কি। ডেজি বলে যে ঠিক আছে ঠিক আছে, এত হাম্বেল হতে হবে না, তাহলে সেইটাকে কাজে লাগিয়েই আমরা ইউনিক কিছু করব। এবার অপরদিকে আমরা মাতেও এবং সেখানকার অন্যান্য যে সমস্ত রেস্টুরেন্ট ছিল তাদের মালিকদের দেখতে পাই। মাতেও বলে যে এই নতুন দোকানটা খুলে আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছে, এর কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাজারে সমস্ত দোকানকে বারণ করে দাও যেন কেউ ওদের কোনো রকম জিনিস সাপ্লাই না করে, তাহলে আমি দেখব যে ওদের কতদিনের দোকান চলে। কিন্তু মাতেও তো জানতো না যে ডেজি বাজার থেকে কোনো কিছু কেনেই না। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে ডেজির দোকানেও আসলে এত ভালো সেল হয়েছিল যে সবকিছুই বিক্রি হয়ে গেছিল, তাই ডেজিদের দোকান সেদিন বন্ধ ছিল। কিন্তু মাতেওর লোকেরা তাকে এসে খবর দেয় যে বস, মনে হয় দোকান বাজার থেকে ওদের কিছুই দেয়নি, তাই জন্য ওরা আজকে দোকান বন্ধ রেখেছে। কোনো কিছুই যদি ওরা না কিনতে পারে তাহলে ওরা কম্পিটিশনে কি রান্না করবে সেটাই দেখার। এবার মাতেও তো ভাবে সে ডেজিকে বিশাল জব্দ করেছে, কিন্তু তারপর কি হয় সেটাই এবার আমরা দেখব। এবার পরের দিন তারা সকলেই কম্পিটিশনে পৌঁছে যায় এবং চার্লি একটি মাস্ক পরে গেছিল। ডেজি বলে যে তুমি হঠাৎ মাস্ক পরে এসেছো কেন? এবং তখনই চার্লি বলে যে আসলে আমি খবর পেয়েছি এই বছর জাজেদের মধ্যে রাজকুমারী আনিংও আছে। এবার ডেজি বলে যে তাতে কি? এবং তখনই চার্লি বলে যে আসলে রাজকুমারী আনিং এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু যখন আমি যুদ্ধক্ষেত্র থেকে এসে অসুস্থ হয়ে পড়লাম তখনই রাজকুমারী আমার সাথে বিয়ে ভেঙে দেয়। আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি যে ওর সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই। ডেসি বলে যে ঠিক আছে ঠিক আছে, এটা রাজকুমারী আনিং এর নিজেরই ক্ষতি যে উনি বিয়েটা ভেঙে দিয়েছিলেন। এবার প্রতিযোগিতার ঘন্টা বেজে যায় এবং সেখানে ৩ জন জাজ উপস্থিত হয়, যাদের মধ্যে একজন ছিল রাজকুমারী অ্যানিং, অপরজন ছিল বিখ্যাত পেইন্টার সিচিন এবং তৃতীয় জন ছিল এই কম্পিটিশন গিল্ডের ম্যানেজার হাও। রাজকুমারী অ্যানিং তো বলে ওঠে যে তোমাদের খাবার যদি আমার ভালো না লাগে তোমাদের দোকান কিন্তু আমি ভেঙে গুড়িয়ে দেব। এবার সবাই তো নিজেদের মতো রান্না বান্না করতে শুরু করে দেয়, কিন্তু ডেজি তো দাঁড়িয়ে ছিল এবং অন্যান্যদের রান্না দেখছিল।
এবার মাকেও তো বলে ওঠে যে, "কি ব্যাপার বস? তুমি রান্না করছো না কেন?" এবং ডেজি বলে যে, "আমার কোনো তাড়া নেই। আমার রান্নাটা করতে বেশিক্ষণ লাগবে না।" মাতেও মনে মনে ভাবে যে, "আজকে দেখবো তুমি কেমন রান্না করো।" এবার সবার প্রথমে মুনলাইট টাওয়ার বলে একটি রেস্টুরেন্ট থেকে খাবার পেশ করা হয় এবং সেটা একটা স্যুপ টাইপের খাবার ছিল। এবার প্রত্যেক জাজিরা তো সেই খাবার খায়, কিন্তু রাজকুমারী সেই খাবার খাওয়ার আগেই বলে যে এটা কোনো খাবার। এই রাউন্ডের থিম ছিল ইউনিক। এই স্যুপ বানানোর মধ্যে এই ইউনিক কি আছে? এবং সে তো সঙ্গে সঙ্গে মুনলাইট টাওয়ারকে কম্পিটিশন থেকেই ডিসকোয়ালিফাইড করে দেয়। এবার টেনফু রেস্টুরেন্টের মাতেও একটা খুব সুন্দর দেখতে ডিশ প্রেজেন্ট করে, যার প্রেজেন্টেশনটা ভীষণই ইউনিক ছিল এবং সেটা খেয়ে প্রত্যেকটা জাজেরও খুব ভাল লাগে। মাতেও মনে মনে ভাবে যে ডেজি, এবার দেখবো তুমি আমার সামনে কি করে দাঁড়াও। এবং অপরদিকে ডেজি তো তখনও রান্না বান্না শুরুই করেনি। এবার জাজিরা তো বলতে থাকে যে তোমরা কি করছো, তোমরা এখনো রান্না করছো না কেন, তোমরা কি এই কম্পিটিশনকে অপমান করছো? এবং তখনই ডেজি বলে যে আসলে আমাদের রান্নাটা একদম রান্না করেই ফ্রেশ ফ্রেশ খাওয়ার, তাই জন্য আমরা শেষ মোমেন্ট অবধি অপেক্ষা করছি। এবং তখনই ডেজি তার চিল বক্স থেকে একটা লবস্টার বার করে। এবার প্রাচীনকালে তো লোকজন লবস্টার চিনতই না এবং তারা বলে ওঠে যে এটা মনস্টার। এবং ডেজি বলে যে এটা কোনো মনস্টার না, এটা একটা লবস্টার। আর এটা দিয়ে আমরা জাপানিজদের মতো সাশিমি বানাবো, যেখানে কিনা মাছটা বা ফিশটা কাঁচাই ব্যবহার করা যায়। এবার ডেজি তো আগে থেকেই চার্লিকে শিখিয়ে দিয়েছিল যে এটা কিভাবে কাটাকুটি করতে হবে এবং চার্লি তার দারুণ তলোয়ারের স্কিলের সাহায্যে সেই লবস্টারটা প্রিপেয়ার করে ফেলে এবং তারা তো লবস্টারের সেই ডিশটা খুব সুন্দরভাবে জাজেসদের সামনে প্রেজেন্ট করে। লাস্ট মোমেন্টে ডেজি তার উপর লেবুও নিংড়ে দেয়, কিন্তু তখনই মাতেও বলে ওঠে যে আপনারা যে খাচ্ছেন, এটা যদি বিষাক্ত কিছু হয় তাহলে কি হবে? আপনাদের এটা ট্রাই করা ঠিক হবে না। আসলে মাতেও তো ভয় পেয়ে গেছিল। এবং তখনই পেন্টার সিচিন বলে যে রাজকুমারী, ঠিক আছে, আমি আপনার হয়ে প্রথমে খাচ্ছি, আমার কিছু না হলে তখন আপনি খাবেন। এবং সিচিন খেয়ে তো পুরোই অবাক হয়ে যায়। সে বলে যে পৃথিবীতে এরকমও খাবার আছে, এবং তারা প্রত্যেকে এই খাবার খেয়ে ভীষণ খুশি হয় এবং সেটা তো সসে ডিপ করে খেতে আরো বেশি ভালো লাগছিল। ফলে এই রাউন্ডের বিজেতা তো ডেজির হুয়াজান স্ন্যাক শপই হয়। এবার তারা সবাই ফিরে যায়, কারণ একদিন পর দ্বিতীয় রাউন্ডের পালা ছিল। ওদিকে মাতেও তো তার লোকজনকে বলতে থাকে যে কি ব্যাপার, তোমাদের না বলেছিলাম যাতে ওরা কোনো রকম মাল না পায়, তাহলে ওদের দোকানে এই সমস্ত সামগ্রী কোত্থেকে এলো? তার কর্মচারীরা বলে যে বস, নিশ্চয়ই ওদের আলাদা কোনো চ্যানেল আছে যেখান থেকে ওরা এই সমস্ত ইউনিক ইউনিক জিনিস নিয়ে আসছে, কিন্তু সেকেন্ড রাউন্ডের থিম হচ্ছে রেয়ার। সুতরাং আমরা একটা কাজ করতে পারি, আমরা ওরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করবে সেগুলোই ব্যবহার করব আর ওদের কপি করেই জিনিস বানাবো। তাহলে কেমন হয়? মাকেও বলে যে এটা ভালো প্ল্যান। আজকে রাতে তোমরা গিয়ে দেখে আসবে যে ওরা পরের রাউন্ডে কি বানাচ্ছে। এবার অপরদিকে আমরা রাজকুমারী আনিংকেও দেখতে পাই। আনিং বলে যে ডেজির সাথে এই ছেলেটা কে ছিল, ওর তলোয়ারের স্কিল তো অপূর্ব। এবং আনিং এর একজন কর্মচারী বলে যে ম্যাডাম, ও মনে হয় ওই স্ন্যাক শপেরই একজন কর্মচারী। আনিং বলে যে কর্মচারী, কর্মচারী হয়ে এত দক্ষ? এবার অন্যদিকে আমরা স্ন্যাক শপে ডেজি এবং চার্লিকে দেখতে পাই। তারা তো আলোচনা করছিল যে আমরা এবার কি রান্না করব, রেয়ার বলতে আমরা কি করতে পারি। এবং তখনই সেখানে রাজকুমারী আনিং হাজির হয়। এবার রাজকুমারী আসার সাথে সাথে চার্লি তো তার মুখোশ পরে নেয়। ডেজি বলে যে রাজকুমারী, আপনি এখানে নাকি নিজেই এই দোকানের খাবার খেতে এসেছেন? এবং রাজকুমারী সঙ্গে সঙ্গে তার সৈন্যদের ডেজির ওপর লেলিয়ে দেয়, কিন্তু চার্লি তাদেরকে একদম ঘায়েল করে দেয়। ডেজি বলে যে রাজকুমারী, এ আবার কি? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আপনি এমন করছেন কেন? এবার রাজকুমারী আনি তখনই বলে যে তোমার এই কর্মচারীটি কে? একে আমার খুব পছন্দ হয়েছে, এই তলোয়ারবাজি স্কিল আমার বেশ ভালো লেগেছে। এ কি তোমার এখানে কাজ করে? এবার ডেজি তো মনে মনে ভাবছিল যে কাজ তো করে বলতে মাইনে তো বেশি দেয় না, কিন্তু তখনই চার্লি নিজে থেকেই বলে যে হ্যাঁ, আমি এই দোকানেই কাজ করি। এবং রাজকুমারী তখনই বলে যে ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি আমার কম্প্যানিয়ন বা আমার স্বামী হবে, আমি তোমাকে পার্টনার হিসেবে চাই। এবার ডেজি তো সঙ্গে সঙ্গে বলে ওঠে যে হ্যাঁ, এটা কি করে সম্ভব? রাজকুমারী বলে যে কেন, তোমাদের দুজনের মধ্যে কি কিছু রয়েছে নাকি? এবার ডেজি তো স্বাভাবিকভাবেই বলে যে না না, আমাদের মধ্যে তেমন কিছু নেই। রাজকুমারীর একজন কর্মচারী সঙ্গে সঙ্গে থোকা থোকা টাকা বের করে দেয় এবং বলে যে রাজকুমারীর সাথে থাকলে তুমি সম্মান পাবে, পদমর্যাদা পাবে, টাকা পয়সা পাবে, তাহলে তুমি এই পচা দোকানে কাজ করবে কেন?
এবং তখনই চার্লি বলে যে, রাজকুমারী, আমি এই পচা দোকানেই কাজ করব। কারণ আরামের জীবন আমার খুব একটা সহ্য হবে না। আমি হার্ড ওয়ার্ক করেই জীবন কাটাতে চাই। এবার রাজকুমারী তো সেখান থেকে বেরিয়ে যায়। আনিং বলে যে, আমাকেও প্রত্যাখ্যান করে দিল। কিন্তু এই বিষয়টাই আমার আরো বেশি ভালো লেগেছে। এবার ডেজি তো ঠিক করে ফেলে যে পরের দিন অর্থাৎ রেয়ার রান্নার মধ্যে সে কি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করবে, এবং সে একটি কলসি সেখানে আনে যেটার মধ্যে কিনা তাদের রেয়ার ইনগ্রিডিয়েন্টটা ছিল। ডেজি চার্লিকে বলে যে, তুমি কোনো চিন্তা করো না, আমি ভেবে নিয়েছি যে কি প্ল্যান। এবার রাতের বেলা তার দোকানে লুকিয়ে লুকিয়ে টেনপু রেস্টুরেন্টের কর্মচারীটি আসে এবং সে কলসি খুলে দেখে নেয় যে তার মধ্যে কি রয়েছে। এবার মাতেওকে বলতেই মাতেও বলে যে, তুমি ভালো করে দেখেছো তো? মাত্র এই কটা ইনগ্রেডিয়েন্টস ছিল। কিন্তু এর মধ্যে কোনো ইনগ্রেডিয়েন্টসই তো সেইভাবে রেয়ার না। কিন্তু তাও শয়তানি করে মাতেও সেই দিন ডেজিকে কপি করার কথাই চিন্তা করে। এবার পরের দিন কম্পিটিশন শুরু হয়। এবার কম্পিটিশনের আগে জাজ হাও জিজ্ঞেস করে যে, ডেজি, তাহলে আজকে তুমি আমাদের কি খাওয়াবে? এবং ডেজি তখনই তার কলসি থেকে ক্র্যাব বা কাঁকড়া বার করে দেখায়। রাজকুমারী তো বলে যে, কাঁকড়া? আগের দিনের লবস্টারটা সত্যিই অন্যরকম ইউনিক ছিল, কিন্তু কাঁকড়া তো রেয়ার কিছু না। এবং তখনই টেনফু রেস্টুরেন্টের যে শেফ ছিল সে বলে যে, কি অবাক কাণ্ড, আজ তো আমরাও কাঁকড়া রান্না করছি। এবার মাতেও তো মনে মনে ভাবছিল যে, আমি এতদিন ধরে রান্না করছি, আমার থেকে ভালো কাঁকড়াও বানাতে পারবে না। ইনগ্রিডিয়েন্ট যদি সেম হয় আর টেস্ট যদি আমরা ভালো করি তাহলে আমরাই জিতবো। এবার তারা রান্না শুরু করে এবং ডেজির থেকে পুরোই কপি করে টেনফু রেস্টুরেন্টের শেফটি রান্না করছিল। ডেজি তো প্রথমে কাঁকড়াটাকে ব্যাটারে চুবিয়ে ভাজে এবং টেনফু রেস্টুরেন্টের মেয়েটিও সেইভাবেই রান্না করছিল। ডেজি বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, নিশ্চয়ই ওরা আমাকে কপি করার চেষ্টা করছে। তাই ডেজি পুরোটা রান্না করার আগেই থেমে যায়। এবার অন্যদিকে যে মেয়েটি টেনফু রেস্টুরেন্টের হয়ে রান্না করছিল সে দেখে যে সব ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়ে গেছে, তার মানে রান্না এখানেই শেষ। এবং সে ঘন্টা বাজিয়ে আগেই নিজের ডিশটা নিয়ে জাজেসদের কাছে চলে যায়। এবার রাজকুমারী আনিং তো খেয়ে বলে, যেটা স্বাদ খারাপ কিছুই না, কিন্তু এটা থিমের সাথে একদমই যায় না, এখানে রেয়ার কিছুই নেই, তাই এই ডিশটা ডিসকোয়ালিফাইড। এবার মেয়েটি তো বলে ওঠে যে, আমার ডিশ যদি ডিসকোয়ালিফাইড হয় তাহলে ডেজির ডিশও নিশ্চয়ই তাই হবে, কারণ সে তো এই একই রান্না করেছে। এবং তখনই ডেজি তার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট বার করে। ডেজি এক ধরনের কারি পাউডার বার করে। সবাই তো বলে ওঠে যে, এটা আবার কি? এটা দেখে তো মনে হচ্ছে কেউ কাদা বালি গুঁড়ো করে এনেছে, এটা কি আদৌ খাওয়ার যোগ্য? ডেজি বলে যে, আগে আমার রান্নাটা হোক, তারপর সবাই বলবে। এবার ডেজি সেই কারি পাউডার দিয়ে কাঁকড়ার একটা দুর্দান্ত ঝোল বানায় এবং সেই ঝোলটা জাজেসদের সামনে প্রেজেন্ট করে। এবার সেটা রান্না করার সময় তো সেটার দারুণ গন্ধ আর কালার বেরিয়েছিল। এবং সেটা খেয়েই জাজ হাও তো বলে যে, আরে বাহ, আমার তো মনে হচ্ছে এক বাটি ভাত লাগবে এর সাথে। এবং রাজকুমারী তো বলতে থাকে যে, জাজ হাও, আপনি কি এখানে শুধু খেতে এসেছেন নাকি? আপনি তো জাজ। কিন্তু রাজকুমারী নিজে যখন খাবারটা খায় সেও বলে ওঠে যে, না, আমারও মনে হচ্ছে এক বাটি ভাত লাগবে। এবং ডেজি তাদের সবাইকে ভাত দেয় এবং ভাতের সাথে কাঁকড়ার ঝোল খেয়ে তারা তো সবাই ভীষণ খুশি হয়। এবং এইবারেও ডেজি টিম জিতে যায়। এবার কেবলমাত্র থার্ড রাউন্ড বাকি ছিল, যেটা ছিল ফাইনাল রাউন্ড। এবং ফাইনাল রাউন্ডের থিম ছিল অ্যারোমা বা গন্ধ। গন্ধের দিক থেকে যে রান্না যত বেশি ইন্টারেস্টিং হবে সেই হবে বিজয়ী। এবার ওদিকে মাতেও তো তার কর্মচারীদের বকাঝকা করছিল যে, তোমরা কোনো কাজের না, তোমাদেরকে একটা কাজ করতে বললে তোমরা করতে পারো না। এবং মাতেও তখনই বলে যে, ঘুষ দেওয়া ছাড়া আমার আর দেখছি কোনো উপায় নেই। এবার তার কর্মচারীরা বলে যে, ঘুষ? কিন্তু ওখানে কাকে আমরা ঘুষ দেব? সবাই তো ওখানকার দিগ্গজ ব্যক্তি। এবং তখনই একজন কর্মচারী বলে যে, কিন্তু বস, গতকাল রাতে রাজকুমারী ডেজির দোকানে গেছিল এবং তখনই তাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছিল। এবার পরের দিন সবাই আবার কম্পিটিশনে হাজির হয়। মাকেও বলে যে, আমি আজকে বানাবো অ্যাপ্রিকট দিয়ে হাঁসের মাংস, যেটাই কিনা 5 রকমের ফ্লেভার সুন্দরভাবে মিক্স থাকে এবং সেটার গন্ধ ভীষণ সুন্দর হয়। এবং তারপরই ডেজি তার ইনগ্রিডিয়েন্টস এর লিস্ট বলে এবং সেখানে তো এমন এমন নাম ছিল যেগুলো সেই যুগের লোকেরা শোনেওনি। এবার তাদের দুজনেই রান্না কমপ্লিট করে জাজেসদের কাছে নিয়ে আসে। এবার জাজেসরা জিজ্ঞেস করে যে, ডেজি, তুমি এটা কি বানিয়েছো? এই খাবারের কি নাম? এবং তখনই ডেজি বলে যে, এই খাবারের নাম হচ্ছে বুদ্ধা জাম্পস ওভার দ্য ওয়াল, মানে বুদ্ধদেব দেওয়াল দিয়ে এদিকে চলে এলেন।
এবার জাজেসরা তো অদ্ভুত নামটা শুনে একটু অবাকই হয়ে যায় যে এ আবার কেমন ধরো নাম। এবং তখনই ডেজি বলে যে এর পিছনে একটা মজার গল্প আছে। একদিন গ্রামের একটি বাড়িতে এই রান্নাটা করা হচ্ছিল এবং এই রান্নার এত অপূর্ব গন্ধ যে বুদ্ধদেব অর্থাৎ সেখানকার যে সন্ন্যাসীরা যারা কিনা সমস্ত রকমের সাংসারিক বন্ধন থেকে মুক্ত, তারা ওই রান্নার গন্ধ শুকে দেওয়াল টপকে এদিকে চলে এসেছে খাওয়ার জন্য। অর্থাৎ এই রান্নার এমনই সুন্দর গন্ধ এবং স্বাদ, তাই থেকে এই খাবারের এমন অদ্ভুত নাম। এবার মাতেও তো বুঝতে পারে যে এবারও তার জেতার চান্স খুব কম এবং সে তখনই শয়তানি করে বলে যে আচ্ছা, প্রত্যেকবার তো শুধুমাত্র জাজেসরাই খেয়ে দেখছে, এক কাজ করা যাক, এইবারে আমরা যদি এই সাধারণ লোকদের মধ্যে কিছু লোককে ডাকি, তাহলে বোঝা যাবে যে কম্পিটিশনও ফেয়ার হচ্ছে। আসলে সাধারণ লোকদের মধ্যে মাতেও নিজের লোকদের লুকিয়ে রেখেছিল, যাদের কিনা সে ঘুষ দিয়ে রেখেছিল। এবার তখনই রাজকুমারী বলে যে ঠিক আছে, কিন্তু কারা আসবে তাদেরকে আমি বেছে নেব। এবং রাজকুমারী ৩ জন লোককে বেছে নেয়, কিন্তু তারা মাতেওর লোক ছিল না। মানে মাতেওর এমনই দুর্ভাগ্য। এবং তারা প্রথমে মাতেওর খাবার খায় এবং সবাই বলে যে এটা বেশ ভালোই লাগছে, কিন্তু তারপর তারা ডেজির স্যুপটা খায় এবং সেটাকে সবাই বলে যে এটা খাওয়ার পর মাতেওর খাবারটা তো একদমই ফিকা লাগছে। কিন্তু ডেইজির খাবার খাওয়ার পরই রাজকুমারী আনিং এর পেট ব্যথা শুরু হয়ে যায় এবং রাজকুমারী বলতে থাকে যে তোমরা আমাকে কি খাওয়ালে। সবাই তো ডেইজিকেই দোষারোপ করতে থাকে। তখনই রাজকুমারী চার্লিকে কাছে ডাকে এবং তাকে কানে কানে বলে যে আমি তোমাদেরকে আর একটা সুযোগ দেব, কিন্তু তার জন্য তোমাকে আমায় বিয়ে করতে হবে। তাহলে আমি লোকজনকে বলবো যে আমি অন্য কিছু খেয়েছিলাম যার থেকে পেট ব্যথা হচ্ছে। বলো তুমি কি করবে? আর আমার বাবা যদি জানতে পারে যে ডেইজির খাবার খেয়ে আমার এরকম হয়েছে, তাহলে ওর দোকান কিন্তু আর টিকে থাকবে না। বলো তুমি এবার কি করতে চাও জেনারেল লু? এবং এই বলে আনিং জেনারেল লু অর্থাৎ চার্লির মুখোশ খুলে দেয়। আসলে আনিং জেনেই গেছিল যে এটা চার্লি ছিল, কারণ মাতেও তাকে এটা জানিয়ে দিয়েছিল। মাতেও ডেজির দোকানকে সাবোটাজ করার জন্যই আগে থেকে আনিংকে এইসব খবর জানিয়ে দেয়। চার্লি বলে যে রাজকুমারী, আপনি নিজে থেকেই কিন্তু এই এঙ্গেজমেন্টটা আমাদের ভেঙে দিয়েছিলেন, সুতরাং আবারও আমাকে বিয়ে করতে চাওয়া এটা তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রাজকুমারী বলে যে তখন তুমি বিছানায় পড়েছিলে, তাই জন্য আমি ভেঙে দিয়েছিলাম। আমি জানতাম না তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু এখন যখন আমি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকেই বিয়ে করব। তাছাড়া তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি নিজের মিথ্যা পরিচয় আমাকে দিয়েছো, তার জন্য কিন্তু আমি তোমাকেও ফাঁসাতে পারি। আর তুমি যদি না বলো তাহলে এই কম্পিটিশনে জেতার কথা তো ভুলেই যাও, তোমার এই দোকানটা আমি রাখবো না। আমার ধৈর্য কিন্তু খুব কম, তাড়াতাড়ি বলো কি করবে। এবং তখনই ডেজি বলে যে এই কম্পিটিশন, এটা আমি জিততে চাই ঠিকই, কিন্তু তার জন্য আমি অপর একজনের খুশিকে বরবাদ করতে পারি না। তাতে যদি আমার দোকানও বন্ধ হয়ে যায়, যাক, আমি নিজে থেকে এই কম্পিটিশন থেকে নাম উঠিয়ে নিচ্ছি, কিন্তু কোনোভাবেই আমি চার্লিকে এখানে অপমানিত হতে দেব না। এবং তখনই চার্লি বলে যে ডেজি, দাঁড়াও, এত তাড়াহুড়োর কিছু নেই। এবং চার্লির লোকেরা তখনই মাতেওর সেই কর্মচারীকে নিয়ে আসে। সেই কর্মচারীকে ভালোভাবেই পেটানো হয়েছিল এবং সেই কর্মচারী স্বীকার করে যে মাতেও কি কি শয়তানি করেছে। এবার আশেপাশে যে সমস্ত সাধারণ লোকেরা ছিল তারাও তো বলতে থাকে যে সত্যি ডেজি একজন ভালো মেয়ে, আমরা প্রত্যেকদিন ওর দোকানে খাওয়া দাওয়া করতে চাই, কখনোই ওর সাথে এরকম অন্যায় হবে সেটা আমরা মেনে নেব না। এবং রাজকুমারী বুঝতে পারে যে এত লোকের বিরুদ্ধে গিয়ে কাজ করাটা ঠিক হবে না, সুতরাং রাজকুমারীও তার কথা ফিরিয়ে নেয় এবং এই প্রতিযোগিতার বিজয়ী হয় ডেজির দোকানটি এবং মাতেওকে শাস্তি স্বরূপ 50 চাবুকের ঘা দেওয়া হয়। যদিও রাজকুমারী আনিং এর কিন্তু রাগ কমেনি, সে রেগে মেগে সেখান থেকে চলে যায় এবং বলে যে এটা কিন্তু এখনো শেষ হয়নি। এবার অপরদিকে আমরা বিখ্যাত চিত্রকর সিচিনকে দেখতে পাই। সিচিন তো ডেজির রান্না খেয়ে এতটাই খুশি হয়েছিল যে তিনি সঙ্গে সঙ্গে সেখানে একটা দারুণ সুন্দর ছবি এঁকে দেন এবং প্রথম পুরস্কারের সাথে সাথে ডেজি এই চিত্রটিও পুরস্কার হিসেবে পায়। এবার ডেজি তো তার রেস্টুরেন্টে ফিরে গিয়ে ভাবছিল যে এই পেন্টিংটা সে কোথায় টাঙাবে এবং তখনই তার ফোনে একটা মেসেজ আসে এবং ডেজির এক বান্ধবী জানায় যে কিছুদিন পর তাদের স্কুলের একটা রিউনিয়ন আছে এবং সেই রিউনিয়নের থিম হলো অ্যানশিয়েন্ট চাইনিজ ক্লোদিং, অর্থাৎ তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে আসতে হবে। এবং তখনই ডেজি তার স্কুলের কথা মনে পড়ে। তার মনে পড়ে যে তার স্কুলে রোজি বলে একটি মেয়ে ছিল, সে সবসময় ডেজির সাথে হিংসুটেমি করত।
এবং একবার রোজি আর তার এক বান্ধবী শার্লেট মিলে ডেজিকে ফাঁসিয়েছিল। তাকে চুরির দায়ে তারা ফাঁসিয়েছিল এবং তাকে মারধরও করেছিল। এবং আমরা দেখতে পাই যে রোজিকে একদমই রাজকুমারী অ্যানিং এর মতো দেখতে ছিল। এবার ডেজি তো মনে মনে ভাবে যে স্কুল জীবনে রোজি আমাকে খুব জ্বালিয়েছে, চুরির বদনাম দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কিন্তু এবার আমি ওকে দেখিয়ে দেব যে আসলে আমি কি। এবার ডেজি তো চার্লিকে কিছু টাকা দিয়ে বলে যে চার্লি, এখানে 100 মুদ্রা রয়েছে, আমি এই টাকাটা জমিয়েছি, আমি চাই তুমি আমার জন্য একটা দামি জামা এনে দাও, এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চার্লি বলে যে কিছু কি সমস্যা হয়েছে, এবং ডেজি বলে যে হ্যাঁ, আসলে আমার একটা নিমন্ত্রণ আছে এবং সেখানে আমার বেশ কিছু শত্রুরাও আসবে, তাই জন্য আমি একদম দারুণ সেজেগুজে যেতে চাই। এবং তখনই চার্লি বলে যে আচ্ছা শোনো, একবার মহারাজ আমাকে কিছু সুন্দর ফ্যাব্রিক উপহার দিয়েছিলেন, তুমি কি সেই ফ্যাব্রিকের জামা পরবে? এবার ডেজি তো সঙ্গে সঙ্গে চার্লির হাত ধরে বলে যে ঠিক আছে, তাহলে আমি এই সবটা তোমার ওপরই ছেড়ে দিলাম। কিন্তু হাত ধরাতেই চার্লি তো প্রচন্ড লজ্জা পেয়ে যায়, কারণ তার কাছে সেটাও তো অনেক বড় ব্যাপার ছিল। এবার চার্লি বলে যে যেহেতু এটা তোমার কাছে খুব বড় একটা উৎসব, তাই জন্য আমি তোমাকে জামার সাথে সাথে সুন্দর গয়নাও দেব। আমার আন্টির একটা খুব সুন্দর প্রজাপতি নেকলেস রয়েছে, যেটা ভীষণই দামি একটা নেকলেস, তুমি সেইটা পরে সেদিন সবার সামনে যেও, দেখো সবাই চমকে যাবে। এবার আমরা মডার্ন যুগের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে রিউনিয়ন ব্যাংকেটে শয়তান রোজি, শার্লেট এবং অন্যান্য স্টুডেন্টরাও ছিল। এবার তাদের ইউনিয়নের থিম ছিল প্রাচীনকালের জামা বা ট্রেডিশনাল জামা, তাই সবাই সেই রকমই সেজেছিল। এবার তারা আলোচনা করছিল যে যেহেতু আমরা সবাই এরকম দামি দামি জামা পরেছি, তাই একটা লাইভ ব্রডকাস্ট করলে কেমন হয়, এবং তারা তাদের ফোনে লাইভ অন করে দেয়। এবার রোজি তো ভাবছিল সেই সবচেয়ে সুন্দর সেজে এসেছে, কিন্তু তখনই সেখানে ডেজি প্রবেশ করে এবং তাকে তো দারুণ সুন্দর লাগছিল। সে যে ব্রোকেডের জামাটা পরেছিল সেটা তো দারুণ সুন্দর ছিল, এমনকি তার গয়নাগুলোও দারুণ ছিল। এবার শার্লেট তো বলেই যে ডেজি, এটা তুমি কি জামা পরে এসেছো? এবং ডেজি বলে যে কেন, এটা তো ফুগুয়ান ফ্যাব্রিক। এবং তখনই শার্লেট বলে যে কি, মিথ্যে কথা বলার আর জায়গা পাও না, একমাত্র একটাই ফুগুয়ান ফ্যাব্রিক আমাদের দেশে রয়েছে এবং সেটা এখন আমাদের মিউজিয়ামে রাখা রয়েছে। সস্তার জিনিস কিনে এখানে মিথ্যে কথা বলতে সত্যিই তোমার লজ্জা করে না? এত বছর হয়ে গেছে তবু তুমি বদলাওনি। এবং রোজি তখনই বলে যে তার জিনিসটা যদি আসলে হয়, তুমি আমাদের লাইভ ব্রডকাস্টে এসে লোকজনকে দেখাও। এবং ডেজি তো তার জামা কাপড় এবং তার গয়না লাইভ ব্রডকাস্টের লোকজনকে দেখায়, এবং সেখানে লাইভ দেখছিল বিখ্যাত অ্যান্টিক কালেক্টর মিস্টার লু। এবং মিস্টার লু সেই জামা দেখে ভীষণই অবাক হয়ে যায়। সে বলে যে ফুগুয়ান ফ্যাব্রিক, এটা তো ভীষণই রেয়ার একটা ফ্যাব্রিক। মিস্টার লু বলে ওঠে যে এটা একমাত্র একটাই পিস আর রয়েছে যেটা মিউজিয়ামে, আমাকে এক্ষুনি সামনাসামনি থেকে গিয়ে দেখতে হবে যেটা আসল ফুগুয়ান ফ্যাব্রিক কিনা। এবং মিস্টার লু তো সঙ্গে সঙ্গে সেই ব্যাংকুয়েটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এবার কমেন্টে তো অনেকেই বলছিল যে এটা কি আসল ফুগুয়ান ফ্যাব্রিক কিনা ইত্যাদি, এবং ডেজিকে কতটা সুন্দর লাগছে সেই নিয়ে কমেন্ট করছিল। এবার রোজি তো হিংসায় সঙ্গে সঙ্গে লাইফটা বন্ধ করে দেয়। রোজি বলতে থাকে যে তোমার কাছে আসল ফ্যাব্রিক নিশ্চয়ই তুমি কোনো সস্তার জায়গা থেকে কিনে এনেছো। এবার শার্লেট তখনই ডেজির গলার নেকলেসটা দেখতে পায়, যেটা কিনা পুরোই রোজিটার মতো দেখতে ছিল। শার্লেট বলে যে রোজি দেখো, তোমার মতো নেকলেস পরেছে, আমি তো শিওর যে ও কোথাও থেকে নকলটা কিনে এনেছে। রোজি বলে যে হ্যাঁ, এইরকম নেকলেস মাত্র দুটোই আছে, একটা আমাদের পরিবারের কাছে আর একটা লু পরিবারের কাছে। তুমি এটা কোথা থেকে এনেছো বলো? তুমি কি চুরি করেছো? স্কুলে থাকাকালীনও তুমি আমার জিনিস চুরি করেছিলে, তুমি কি সেই দোষ এখনো ছাড়তে পারোনি? এবার ডেজি তো শার্লেটকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে একদম চুপ থাকবে, তখনও আমি চুরি করিনি আর এখনো আমি করিনি। এবার শার্লেট রেগে গিয়ে ডেজির সেই নেকলেসটা ছিঁড়ে ফেলে দেয় এবং তখনই সেখানে প্রবেশ করে মিস্টার লু। মিস্টার লু বলে যে থামো তোমরা, এসব কি করছো? এবং মিস্টার লু সেই নেকলেসটা মাটিতে পড়ে থাকতে দেখে। মিস্টার লু সঙ্গে সঙ্গে সেই প্রজাপতি নেকলেস তুলে নিয়ে বলে যে এটা কে করেছে, কে করেছে এই কাজটা, এরকম অ্যান্টিক একটা মহামূল্যবান জিনিস কে ছিঁড়ে ফেলেছে? রোজি বলে যে মিস্টার লু, আসলে এটা একটা নকল জিনিস, তাই শার্লেট এটা ছিঁড়ে ফেলেছে যাতে এই ধরনের নকল জিনিস নিয়ে কেউ শো অফ করতে না পারে। এবং লু তখনই বলে যে নকল, আমি জানবো না কোনটা আসল আর কোনটা নকল? আমাদের পরিবারে এই নেকলেস দুটো ছিল, যার মধ্যে একটা আমি বিক্রি করেছিলাম, সুতরাং আমি খুব ভালো করেই জানি কোনটা আসল কোনটা নকল। আর এটা একটা আসল নেকলেস, তোমরা কি জানো এটা আদৌ কতটা দামি?
আর এই যে মেয়েটা যে জামাটা পরে আছে, এই ফ্যাব্রিকটাও হচ্ছে একদম আসল এবং সেটাও খুবই দামি। আর মিস্টার লু তো সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে শার্লেটকে পুলিশের কাছে পাঠিয়ে দেয়, কারণ সে এরকম একটা অ্যান্টিক মহামূল্য জিনিস নষ্ট করেছে। এবং তখনই ডেজি দেখে যে তার নেকলেস তো ছিঁড়ে গেছে এবং সে তাড়াতাড়ি সমস্ত বিডসগুলি অর্থাৎ সমস্ত মুক্তো যেগুলো ছিল সেগুলো কুড়াতে লেগে যায়। মিস্টার লু তার লোকদের সঙ্গে সঙ্গে বলে যে তাড়াতাড়ি তোমরা এই মুক্তোগুলো কোড়াও, যেন একটা মুক্তো বাদ না থাকে। এবার তারা তো সেই মুক্তো কুড়িয়ে ডেজিকে দেয় এবং বলে যে আপনি গুনে একবার দেখে নিন যে সবগুলো ঠিক আছে কিনা। এবার ডেজি তো কখনো আগে গুনে দেখেইনি যে কটা মুক্তো ছিল, তাই জন্য সে বলতে পারে না। এবং তখনই মিস্টার লু বলে যে তুমি না জানলেও আমি জানি, এই হারে মোট ৯৯টা বড় মুক্তো এবং ১০৪টা ছোট মুক্তো রয়েছে। ডেজি তো একটু অবাকই হয় যে আপনি কি করে জানলেন। এবং তখনই মিস্টার লু বলে যে আসলে আমাদের বাড়িতে একটা পুরনো পেন্টিং রয়েছে, এখানে একজন ব্লু ড্রেস পরা মহিলার ছবি রয়েছে এবং তার গলাতেই এই হারটা ছিল। সেই পেন্টিংটা যখন আমি স্টাডি করি তখনই আমি গুনে দেখেছিলাম। আমি এত বছর অ্যান্টিক নিয়ে নাড়াঘাটা করছি, আমি কখনোই এই বিষয়ে ভুল করব না। ডেজি বলে যে পেন্টিং এর মহিলাটাকে কেমন দেখতে, এবং মিস্টার লু জানায় যে মহিলার মুখটা তো ভালো করে পেন্টিং এ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হয় প্রাচীনকালের কোনো মহিলাই হবে। এবার ডেজি তখনই ভাবে যে আচ্ছা, এনার নামও মিস্টার লু আর চার্লির সারনেমে তো মিস্টার লু, তাহলে নিশ্চয়ই ইনি চার্লিরই কোনো বংশধর। এবার ততক্ষণে মিস্টার লু এর লোকেরা গুনে দেয় যে হ্যাঁ, এখানে ৯৯টা বড় মুক্তো আর ১০৪টা ছোট মুক্তোই রয়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে রোজই সেখান থেকে ৫টা মুক্তো সরিয়ে নিয়েছিল। আচ্ছা, তোমরা কি গেস করতে পারছো যে মিস্টার লু পোর্ট্রেটে সেই নীল জামা পরা মহিলাটা আসলে কে? গেস করতে পারলে এখনই কমেন্ট করে জানাতে ভুলো না। এই ড্রামার শেষে তোমরা দেখতে পাবে যে সেটা আসলে কে ছিল। এবার আমরা দেখতে পাই যে ডেইজি তো আবার প্রাচীনকালে ফিরে এসেছিল এবং সে সেই ছেঁড়া নেকলেসটা নিয়ে খুবই দুঃখিত মনে বসেছিল। এবং তখনই সেখানে চার্লি আসে। চার্লি বলে যে কি হয়েছে, তোমাকে কি ওখানে কেউ ডিস্টার্ব করার চেষ্টা করেছে? এবং ডেইজি বলে যে না, তেমন কিছু না, কেবলমাত্র ওরা আমার হারটা ছিঁড়ে দিয়েছে, কিন্তু আমি সবকটা মুক্ত কুড়িয়ে এনেছি। আচ্ছা চার্লি, তোমার আন্টির তো ওই নেকলেসটা, তাই না? তা তার কি কোনো ব্লু ড্রেস পরা ছবি তোমার পরিবারে রয়েছে? আসলে ডেজি ভাবছিল যে নিশ্চয়ই আন্টিরই কোনো ফটো মিস্টার লু দেখেছে। এবং তখনই চার্লি বলে যে আমার আন্টির ব্লু ড্রেস পরা পোর্ট্রেট, আমার আন্টির অনেক ছবি রয়েছে, কিন্তু নীল ওনার একদম অপছন্দের রং, তাই উনি তো নীল রঙের জামা কখনো পরেনি না, তাই ওনার ছবি তো থাকার কথা না। এবার ডেজি ভাবে যে তাহলে সেটা কার ছবি। চার্লি জিজ্ঞেস করে যে কিন্তু তুমি ছবির ব্যাপারে কেন জানতে চাইছো? এবং ডেজি বলে যে চার্লি, আমার মনে হয় আমার তোমার কোনো বংশধরের সাথে পরিচয় হয়েছে এবং সেই আমাকে এই ছবিটার কথা বলেছিল, তাই জন্যই জানতে চাইছি। চার্লি হেসে বলে যে সেটা কি করে সম্ভব, আমার তো বিয়েই হয়নি, আমার বংশধর কোথা থেকে আসবে, আর তোমারই বা তার সাথে পরিচয় কোথা থেকে হবে? এবং তখনই ডেজি তাকে সত্যিটা বলতে বাধ্য হয়। ডেজি বলে যে আসলে চার্লি, আমি তোমার থেকে আরো ১০০০ বছর পরে জন্মেছি, আমি ভবিষ্যৎ থেকে এসেছি, এই রেস্টুরেন্টে আমাকে প্রাচীন কালে আসতে সাহায্য করেছে। এবং চার্লি তখনই বলে যে কি, সত্যি? আমি জানতাম যে তুমি আমার থেকে অনেকটা আলাদা, কিন্তু তুমি যে ভবিষ্যৎ থেকে, সেটা আমি কখনো ভাবতেই পারিনি। ডেজি বলে যে কিন্তু চার্লি, তোমার এই নেকলেসে ৯৯টা বড় মুক্তো আর ১০৪টা ছোট মুক্তো আছে, তাই তো? এবং চার্লি বলে যে না, ১০৯টা ছোট মুক্ত আছে। এবং ডেজি তো কনফিউজড হয়ে যায় যে কি, ৫টা মুক্ত কম হচ্ছে, ছবি দেখি তাহলে ভুল আঁকা হয়েছে, তাহলে এমনও হতে পারে যে সেই ছবিটা এদের বংশধরের কেউ না। এবং তখনই চার্লি বলে যে ডেজি, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না, আর তুমি যখন এরপর ভবিষ্যতে যাবে আমি তোমার বডিগার্ড হয়ে তোমার সাথে যাব, আমি চাই না যে কেউ তোমাকে বুলি করুক। এবার ডেজি তো তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে সিস্টেম, চার্লি কি আমার সাথে টাইম ট্রাভেল করতে পারবে? এবং সিস্টেম বলে যে নিশ্চয়ই পারবে, কিন্তু তার জন্য চার্লিকে হুয়াজান স্ন্যাক শপের সাথে কন্ট্রাক্ট সাইন করতে হবে এবং সেই কন্ট্রাক্ট কখনোই ভায়োলেট করা যাবে না। চার্লি তো এক কথায় রাজি হয়ে যায় এবং তার রক্ত দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয় এবং সেই কন্ট্রাক্টে সাইন করে ফেলে। এবার ডেজি তো চিন্তায় ছিল যে সত্যি কি চার্লি টাইম ট্রাভেল করতে পারবে। এবং সেই দিন রাত পেরিয়ে যখন সকাল হয়, ডেজি দেখে যে হ্যাঁ, তার সাথে চার্লিও ভবিষ্যতে আসতে পেরেছে। কিন্তু তখনই ডেজির দোকানে মিস্টার লু চলে আসে এবং মিস্টার লু তো চার্লিকে দেখে অবাক হয়ে যায়। মিস্টার লু বলে যে এটা কে?
ডেজি বলে যে এটা আমার এক বন্ধু। মিস্টার লু বলে যে কিন্তু এনাকে দেখতে আমার একজন পূর্বপুরুষের মতো, এনাকে দেখতে জেনারেল লু এর মতো। চার্লি বলে যে এটা আপনি কি বলছেন, জেনারেল লু তো অনেক হাজার হাজার বছর আগে মারা গেছে, হতে পারে আমাদের মুখের মিল আছে, তাছাড়া কিছুই না। এবং মিস্টার লু বলে যে হ্যাঁ হ্যাঁ তাই হবে নিশ্চয়ই, কিন্তু আমি এখানে জিজ্ঞেস করতে এসেছি ডেজি, তুমি কি তোমার আগের দিনের ওই ফুগুয়ান ফেব্রিকটা বেচতে রাজি আছো? এবং ডেজি চার্লির দিকে তাকায়। চার্লি হ্যাঁ করলে ডেজি বলে যে হ্যাঁ, ঠিক আছে, আমি রাজি আছি। চার্লি আসলে ভেবেছিল যে এই ধরনের ফ্যাব্রিক ভবিষ্যতে প্রিজার্ভ করার মতো তো আর বেশি নেই, সুতরাং প্রাচীনকালের একটা ফ্যাব্রিক যদি ভবিষ্যতে যত্ন করে রাখা হয় তাহলে ক্ষতি কি, বিশেষত যেখানে মিস্টার লু তারই বংশধর। এবার আমরা দেখতে পাই যে সেই ফুবুয়ান ফেব্রিকটির অকশন বা নিলামে ডেজি হাজির হয় এবং সেখানে রোজিও এসেছিল। রোজি বলে যে ডেজি, তুমি এখানে কি করছো? এখানে সব নামি দামি ধনী ব্যক্তিদের আসার জায়গা, আর তুমি একটা গরিব চোর, তুমি এখানে এসে কি নিজের অপমান করতে চাও? তে বলে যে স্কুলেই কিন্তু প্রমাণ হয়ে গেছিল যে তুমি আমাকে ফ্রেম করার চেষ্টা করেছিলে, সুতরাং বারবার ওই এক কথা বলো না। আর রোজি তো ডেজির খুব কাছে এসে বলে যে তাই তোমার কাছে কোনো প্রমাণ আছে যে আমি তোমাকে ফাঁসিয়েছিলাম? এবং তখনই সেখানে চার্লি আসে এবং আমরা দেখতে পাই যে চার্লি তো একদম মডার্ন পোশাকে ছিল। চার্লি এসে রোজিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং বলে যে আসলে ডেজি জীবাণুদের থেকে দূরে থাকতেই পছন্দ করে। রোজি তো হাত তালি দিয়ে বলে যে বাবা ডেজি, তুমি আবার একটা বয়ফ্রেন্ডও জুটিয়ে ফেলেছো, কিন্তু তোমার বয়ফ্রেন্ড এত রুড, কি জানি কোন বস্তি থেকে উঠে এসছে, যাই হোক তোমার জন্য তো একদমই পারফেক্ট। এবার চার্লি তখনই বলে যে বয়ফ্রেন্ড সেটা আবার কি জিনিস? ডেসি বলে যে বয়ফ্রেন্ড মানে ধরে নাও প্রেমিক। এবং এই কথা শুনে চার্লি তো খুবই এম্বারেসড হয়ে পড়ে। ডেসি তো তাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার আমরা দেখতে পাই যে অকশন শুরু হয় এবং অকশন শুরু হওয়ার সাথে সাথে সবাই তো সেই ব্রোকেটটা কেনার জন্য অনেক দাম হাঁকতে থাকে, 5 মিলিয়ন 6 মিলিয়ন এরকম। এবং তখনই মিস্টার লু এসে বলে যে 10 মিলিয়ন, এবং 10 মিলিয়নে সেই ব্রোকেটটা বিক্রি করা হয়। ডেজি অবাক হয়ে যায় যে 10 মিলিয়ন! সত্যি, আমার দাদু আমার জন্য কি সম্পদই না ছিঁড়ে গেছে যে সেটার মাধ্যমে আমি এত টাকা কামাচ্ছি। এবং তখনই রোজি এসে বলে যে বাবা, আজকাল নিয়ম কানুন বলে কি দেশে কিছুই নেই, যে একজন চোরও এসে একটা জিনিস বিক্রি করে দিতে পারবে? তো সবাই ডেজিকে একটু জিজ্ঞেস করুক ডেজি এই জিনিসটা কোথা থেকে পেয়েছে, তাহলেই বোঝা যাবে। বলে যে আমার এটা সবার কাছে বলার কিছুই নেই, আমার একজন বন্ধু আমাকে এটা গিফট করেছে। এবার তখনই যে হোস্ট লোকটি ছিল সে বলে ওঠে যে আমি শুনেছিলাম ডেজি নাকি স্কুলে থাকাকালীন চোরের অপবাদ পেয়েছিল, এটাও তেমন কিছু না তো। ডেজি বলে যে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? এবং লোকটি বলে যে এখানে এমন একজন উপস্থিত আছে, সে এই কথাটা বলেছে। এবং তখনই রোজি সেখানে এগিয়ে আসে। রোজি বলে যে ডেজি, এখানে এত গেস্ট আছে, সবার সামনে আমি তো তোমার অপমান করতে চাইনি, কিন্তু এখন দেখছি বলতেই হবে, তুমি স্কুলে থাকাকালীন আমার নেকলেসটা চুরি করেছিলে। ডেজি বলে যে তুমি যদি প্রমাণ করতে পারো আমি চুরি করেছিলাম, তাহলে আমি নিজে পুলিশের কাছে গিয়ে ধরা দেব, কিন্তু যদি প্রমাণ হয় যে আমি চুরি করিনি তাহলে তুমি কি করবে? রোজি বলে যে কি আবার করব, কিছু করব না। এবং তখনই চার্লি বলে যে না ম্যাডাম, এতদিন ধরে ডেজি চোরের অপবাদ বহন করছে, সুতরাং এটা একটা ভয়ানক শাস্তি। এবং মিস্টার লু তখনই বলে যে যদি প্রমাণিত হয় যে ডেজি চোর না, তাহলে রোজি তোমাকে 3 বার নীল ডাউন হয়ে ডেজির কাছে ক্ষমা চাইতে হবে। এবার রোজি তো মনে মনে ভাবে যে এটা তো কখনো প্রমাণ হবেই না যে আমি ওকে ফাঁসিয়েছিলাম, এবং রোজি তাতে রাজি হয়ে যায়। রোজি বলে যে আমার কাছে একজন সাক্ষ্য প্রমাণ আছে যে সবটা দেখেছিল, এবং সে শার্লেটকে সেখান থেকে নিয়ে আসে। শার্লেট বলে যে হ্যাঁ, আমি দেখেছিলাম, আমি দেখেছিলাম যে সেই নেকলেসটা ডেজির ব্যাগেই পাওয়া গেছিল। এবার সবাই তো বলতে থাকে যে হ্যাঁ, তাহলে এই মেয়েটা একটা চোর, একটা চোরের থেকে আমরা জিনিস কিনছিলাম, তাকে কিনা নিয়ে অকশন করা হচ্ছে। এবং সবাই বলে যে তাহলে ডেজিকে এক্ষুনি পুলিশে দিতে হবে। এবার ডেজি তখনই বলে যে আমারও একজন সাক্ষী রয়েছে। এবার সবাই তো ভাবে যে ডেজির সাক্ষী কে হবে, এবং ডেজি বলে যে আমার সাক্ষীও শার্লেট। শার্লেট, তুমি বলো তারপর কি হয়েছিল? এবং শার্লেট তখনই বলে যে হ্যাঁ, ওই নেকলেসটা ডেজির ব্যাগে পাওয়া গেছিল ঠিকই, কিন্তু ওই নেকলেসটা আমি ডেজির ব্যাগে রেখেছিলাম। আমাকে রোজই এই কাজটা করতে বলেছিল, ও ডেজিকে ফ্রেম করার জন্য এমনটা আমাকে দিয়ে করিয়েছিল।
রোজি তো বলে ওঠে যে, "শার্লট, তুমি আমার এতদিনের বন্ধু, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ।" এবং শার্লট তখনই বলে যে, "আগের দিন যখন আমায় পুলিশে ধরে নিয়ে গেল, তখন তুমি আমার সাহায্য করেছিলে। তুমি আমাকে এতদিন তোমার চেলা বানিয়ে রেখেছো, তোমার কুকুর বানিয়ে রেখেছো। তাই জন্য আমি সবার সামনে সত্যিটাই আজকে বলব।" এবার সত্যি শুনে সবাই তো রোজিকে গালমন্দ করতে থাকে। এবার রোজি তো তখনই বলে যে, "এসব বহু বছর আগের গল্প। এইসব গল্পের আর কোনো মানে নেই। তো এখন ডেজি এই ফেব্রিকটা কোথা থেকে চুরি করে এনেছে সেটাও প্রমাণ করুক।" ডেজি বলে যে, "এটা আমার একজন বন্ধু দিয়েছে, বারবার বলছি তো।" এবং চার্লি তখনই এগিয়ে এসে বলে যে, "এটা আমি দিয়েছি। তোমার কি কোনো সমস্যা আছে?" রোজি বলে ওঠে যে, তুমি তো ডেজিরই বন্ধু। তা ওর মতোই নিশ্চয়ই কোনো চোরই হবে। তুমি আবার কোথা থেকে আনবে? তুমিও কোথা থেকে নিশ্চয়ই চুরি করেই এনেছো।" এবং তখনই চার্লি তাদের পারিবারিক জেড পেন্ডেন্টে দেখায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। কারণ সেটা তো কেবলমাত্র প্রেস্টিজিয়াস লু পরিবারের কাছেই ছিল। সুতরাং প্রমাণিত হয় যে চার্লি তার পারিবারিক একটি সম্পত্তি ডেজিকে দিয়েছে, সেটা কোনো চুরি করা জিনিস না। এবং রোজি সবার সামনে ডেজির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এবার তখনই একজন এসে খবর দেয় যে চার্লির দাদি ডেজির সাথে দেখা করতে চেয়েছে। এবার ডেজি তো ভয় পেয়ে যায় যে হঠাৎ এমন কি হলো, এবং ডেজি গিয়ে চার্লির দাদির সাথে দেখা করে। চার্লির দাদি বলে যে, "তোমার এত সাহস, তুমি আমার পিছনে পিছনে কি করছো?" চার্লি বলে যে, "দাদি, আমি জানি আগের দিন আমি রাজকুমারীকে চটিয়ে দিয়েছি, কিন্তু আমার আর কিছু করার ছিল না।" দাদি বলে যে, "রাজকুমারীকে চটিয়েছো তাতে আমার কি, সেসব নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু তোমাকে যে সারিয়ে তুললো তার সাথে তুমি আমাকে দেখা করাবে না?" অ্যালেক্স বলে যে, "সত্যিই তো দাদা, তুমি তো আজকাল আমাদের ভুলেই গেছো, লুকিয়ে লুকিয়ে মজা নিচ্ছ।" চার্লির দাদি তো ডেজির হাত ধরে বলে যে, "সত্যি আমি তোমার সম্বন্ধে ঠিকই শুনেছিলাম। তুমি খুবই ভালো মনের একটা মেয়ে। আর শুধু তাই না, তোমাকে দেখে আমি বুঝলাম যে তুমি তো খুবই মিষ্টি দেখতে।" এবং তখনই দাদি বলে যে, "আর ৫ দিন পর আমার ৮০তম জন্মদিন। আমি চাই সেই দিন ডেজি যেন সমস্ত রান্না বান্নার দায়িত্ব নেয়।" এবার ডেজি তো অবাক হয়ে যায় যে, দাদি বলে যে, "হ্যাঁ, এর আগে আমার জন্মদিনের দিন সমস্ত খাওয়া দাওয়া টেনফু রেস্টুরেন্ট থেকেই আসতো। কিন্তু আমার মনে হয় এখন ডেজিরই এই দায়িত্ব নেওয়া উচিত। যতই হোক, ডেজি কালিনারি কম্পিটিশনটায় ফার্স্ট হয়েছে।" এবং ডেজি সেই দায়িত্ব নেয়। এবার ডেজি, চার্লি আর অ্যালেক্স তো আলোচনা করছিল যে তাহলে কি রান্না হবে? এমন কিছু করতে হবে যেটা সমস্ত গেস্টদের তাক লাগিয়ে দেয়। এবং ডেজি মনে মনে ভাবে যে তাহলে আমি স্কিউয়ার্স বা বারবিকিউ জাতীয় কিছু করব। এবার অপরদিকে আমরা রাজকুমারী আনিংকে দেখতে পাই। তার কর্মচারী তাকে খবর দেয় যে চার্লির দাদির জন্মদিনের পার্টির সমস্ত আয়োজন ডেজি করছে। এবার এই শুনে আনিং তো বেশ রেগে যায় এবং বলে যে, "কি? ওইদিন তাহলে ওই পার্টিতে আমিও যাব। আর এক্ষুনি আমাকে আমার ঘরে যে সমস্ত হাত পাকা রয়েছে ওগুলো এনে দাও। ওগুলো ভেঙে আমি নিজের রাগ বার করতে চাই।" আনিং মনে মনে বলে যে, "চার্লির তো আমার হওয়ার কথা ছিল। তাহলে এমন হলো কি করে? ওই দিন পার্টিতেই আমি দেখিয়ে দেব যে আসলে আমি চার্লির যোগ্য। ডেজি আমার নখের কণারও যোগ্য না।" এবার আমরা অন্যদিকে ডেজিকে মডার্ন টাইমে দেখতে পাই। ডেজি মিস্টার লু এর সাথে দেখা করতে এসেছিল, এবং ডেজি কম্পিটিশনে যে পেন্টিংটা পুরস্কার হিসেবে পেয়েছিল সেই পেন্টিংটা নিয়ে এসেছিল বিক্রি করার জন্য। কারণ ডেজি মিস্টার লু এর থেকে কিছু কিনতে চাইছিল। এবার মিস্টার লু তো পেন্টিং দেখেই বুঝতে পারে যে এটা একদম অরিজিনাল সিচিন পেন্টিং, এবং পেন্টিংটা এত ভালো অবস্থাতে রয়েছে যে বলার কথা না। মিস্টার লু 30 মিলিয়ন টাকা দিয়ে সেই পেন্টিংটি কিনে নেয়। এবার তখনই ডেজি বলে যে, "মিস্টার লু, আসলে আমি এখানে অন্য একটা কারণে এসেছি। আমি কিছু একটা উপহার আপনার কালেকশন থেকে কিনতে চাই। কারণ আপনার কাছে তো নিশ্চয়ই অনেক কালেকশন রয়েছে। আসলে আমার একজন বন্ধুর দাদিকে আমি তার ৮০তম জন্মদিনে কিছু উপহার দিতে চাই।" মিস্টার লু তো বলে যে, "তুমি কি অ্যান্টিক কিছু উপহার দেবে?" এবং ডেজি বলে যে, "না, না, অ্যান্টিক না হলেও চলবে।" এবং তখনই মিস্টার লু লাল রুবির একটি অপূর্ব সুন্দর মালা দেখান। মিস্টার লু বলে যে এই মালাটা কিন্তু প্রাচীনকালেরও ভীষণ রেয়ার জিনিস হিসেবেই গণ্য করা হবে, এবং সেই জিনিসটা ডেজি কিনে নেয়। এবার অপরদিকে আমরা গ্র্যান্ডমার ব্যাংকোয়েটের দিনের দৃশ্য দেখতে পাই। সেই দিন ডেজি বাড়ির সমস্ত কর্মচারীকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে, কিভাবে গেস্টদের আপ্যায়ন করতে হবে, কিভাবে রান্না বান্না সার্ভ করতে হবে, সবকিছু। এবং ডেজিকে তো লু পরিবারের সকল কর্মচারীরাও ভীষণ পছন্দ করত। এবার দাদির জন্মদিনের অনুষ্ঠানে সকল গেস্টরা উপস্থিত হয়, এবং সবাই তো খুবই এক্সাইটেড ছিল যে ডেজি যখন দায়িত্ব নিয়েছে তারা নিশ্চয়ই দারুণ কিছু খাবে। এবং ডেজি তখনই তার কর্মচারীদের ডাকে
এবং সবাই একে একে নানা ধরনের খাবার নিয়ে আসে। তারা রোস্ট ডাক, দারুণ সুন্দর কেক, নানা ধরনের ডেজার্ট সবকিছু নিয়ে আসে। এবং সেই সব খাবার খেয়ে সকলে তো ভীষণই অবাক হয়ে যায়। দাদি তো বলে ওঠে যে, "এই মেয়েটা কি ভালো! আমার ইচ্ছা করছে ওকে আমার গড ডটার বানিয়ে নিই। অর্থাৎ আমি ওর গড মাদার হয়ে যাই।" এবার অ্যালেক্স তো তখনই বলে যে, "দাদি, তুমি কি বলছো? তুমি যদি ডেজির গড মাদার হও তাহলে চার্লির সাথে ডেজির কি সম্পর্ক হবে?" দাদি বলে যে, "ধুর, ওর কথা আমি ভাবছি না। আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই করব।" কিন্তু তখনই সেখানে হাজির হয় রাজকুমারী আনি। সবাই বলতে থাকে যে রাজকুমারী এখানে কি করছে? চার্লির সাথে রাজকুমারীর এঙ্গেজমেন্ট তো ভেঙে গেছিল। এবং তখনই আনিং বলে যে আমি এখানে দাদির জন্মদিনে এসেছি। দাদি কি খুশি না? এবার যতই হোক আনিং একজন রাজকুমারী, সুতরাং তাকে এই পার্টিতেই ইনক্লুড করতেই হয়। সঙ্গে সঙ্গে আনিং এর দাসীটি বলে ওঠে যে এই পার্টির দায়িত্বে কে আছে? তারা এখনো রাজকুমারীর জন্য বসার জায়গা কেন অ্যারেঞ্জ করেনি? এত অপদার্থ কে হতে পারে, হ্যাঁ? এবং ডেজি তো সঙ্গে সঙ্গে আনিংকে বসার ব্যবস্থা করে দেয় এবং তার টেবিলে সুন্দর করে টেবিল ক্লথও পেতে দেয়। আনিং তখনই বলে যে দাদি, এখানে কেবলমাত্র তোমার জন্মদিন সেলিব্রেট করতে আমি আসিনি। আমি তোমার কাছে ক্ষমা চাইতেও এসেছি, কারণ আমি এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছিলাম। আমি তার জন্য ক্ষমা প্রার্থী, সেটা আমার ভুল ছিল। এবং সে দাদির জন্য একটা দারুণ নেকলেস এনেছিল। আনিং বলে যে দাদি, আমি আশা করব তুমি আমার আর চার্লির বিয়েতে মত দেবে। আমি চার্লিকে বিয়ে করতে চাই। এবার এই কথা শুনে ডেজির তো খারাপ লাগতে শুরু করে। সবাই বলতে থাকে যে সত্যি রাজকুমারীর সাথে জেনারেল লুয়ের যদি বিয়ে হয় তাহলে তো সেটা ভালোই হয়। যতই হোক ছোটবেলা থেকে তো ওদের বিয়ে ঠিক হয়েছে। আর রাজকুমারীকে বিয়ে করা তো বিশাল বড় ব্যাপার। কিন্তু দাদি তখনই বলে যে রাজকুমারী, এই বিষয়ে আমি মত দিতে পারবো না। আমাকে চার্লি আগে থেকেই বলেছে যে ও অন্য একজনকে পছন্দ করে এবং সেই মেয়েকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। তাই জন্য রাজকুমারী, আপনি আপনার জন্য অন্য কোনো ভালো পাত্র খুঁজে নিন। এবার ডেজি তো মনে মনে বুঝতে পারে যে আচ্ছা, চার্লি তাহলে তার কথা আগে থেকেই বাড়িতে বলে রেখেছে। রাজকুমারী বলে যে দাদা, বিয়ের ব্যাপারে ছেলে মেয়েদের থেকে গুরুজনদের মতামত বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি মত দেন তাহলে চার্লি যাই বলুক না কেন, আপনার মতটাই শেষ কথা হবে। এবং দাদি বলে যে চার্লির মতই আমার মত, কারণ চার্লি ডেজিকে পছন্দ করে এবং আমিও ডেজিকে পছন্দ করি। এবার সবাই তো তখন বলে ওঠে যে হ্যাঁ, ডেজি তো সত্যিই খুব ভালো মেয়ে। তাছাড়া ডেজি চার্লির প্রাণ বাঁচিয়েছে, আর প্রাণ বাঁচানোর মতো একটা ঋণ তো সাধারণভাবে শোধ করা যায় না। সুতরাং তাকে বিয়ে করা সত্যিই লজিক্যাল একটা ব্যাপার। এবার কেউ কেউ বলতে থাকে যে তবুও রাজকুমারীর সাথে ভালো লাগবে নাকি ডেজির সাথে ভালো লাগবে, এই নিয়ে সবাই গসিপ করছিল। এবং তখনই রাজকুমারী বলে ওঠে যে চার্লি, তুমি আমার মতো একটা রাজকুমারীকে ছেড়ে একটা সাধারণ মেয়েকে বিয়ে করছো? ডেজি, তোমার কাছে ওই ছোট্ট দোকানটা ছাড়া আর কি আছে? আমি দাদিকে এত সুন্দর একটা নেকলেস উপহার দিয়েছি, তুমি কি দিতে পারবে? এবং তখনই ডেজি বলে যে আমার কাছেও দাদিকে দেওয়ার মতো সুন্দর একটা গিফট আছে। আনিং বলে যে তাই, তাহলে সবাইকে দেখাও যে তোমার কাছে এমন কি গুপ্তধন আছে যেটা তুমি দাদিকে দিতে চাও। ডেজি বলে যে আমি যদি সবার সামনে দেখাই আর সেটা তোমার গিফটের থেকে ভালো হয়, তাহলে তুমি সহ্য করতে পারবে তো? এবং আনিং বলে যে কি, একটা সাধারণ মেয়ে হয়ে, একটা সাধারণ লোক হয়ে তুমি আমার থেকে ভালো গিফট এনেছো, আমার থেকে দামি গিফট এনেছো? যদি তোমার গিফট আমারটার থেকে ভালো না হয় তাহলে কিন্তু আমি তোমাকে 50 ঘা চাবুকের বাড়ি দেব। এবং তখনই ডেজি গিয়ে তার সেই উপহারটি আনে, যেটা ছিল সেই লাল রুবির মালাটি। এবং সেটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ এটা খুবই রেয়ার একটা গিফট ছিল। এই রুবি সহজে পাওয়া যেত না। সবাই বলতে থাকে যে রাজকুমারীর গিফট তো এর তুলনায় কিছুই না। বলে যেটা কি করে সম্ভব? তোমার মতো একটা কমনার এত দামি জিনিস কি করে আনলো? রাজকুমারী তো বলে ওঠে যে দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে আমার বাবাকে বলছি। এবং রাজকুমারী সেখান থেকে ছুটতে ছুটতে চলে যায়। এবার তখনই একজন সৈন্য এসে চার্লির কানে কানে কিছু কথা বলে এবং চার্লি ডেজিকে বলে যে আমার তোমার সাথে দরকারি কিছু কথা আছে। এবং চার্লি ডেজিকে নিয়ে পাশেরই একটি গ্রামে আসে, যেখানে কিনা একটি অচেনা অসুখে বহু লোক মারা যাচ্ছিল এবং সেই অসুখে বাচ্চা থেকে বুড়ো সবাই আক্রান্ত হয়ে গেছিল। চার্লি বলে যে মহারাজ আমাকে আর্জেন্টলি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে বলেছে। আমি চাই তুমি এই বিষয়ে যদি আমাকে কোনো সাহায্য করতে পারো, তোমার খাবার দাবার দিয়ে বা অন্য কিছু। আসলে এই রোগটা যে কি সেটা রাজকীয় হাসপাতালের লোকজনেরাও বলতে পারছে না। তুমি তো ভবিষ্যৎ থেকে এসেছো, তোমার কি এই নিয়ে কোনো ধারণা আছে? এবার ডেজি বলে যে তুমি আমাকে এই রোগের সমস্ত বিস্তার বিবরণ এক জায়গায় লিখে দাও, আমি মডার্ন টাইমসে গিয়ে দেখছি কি করা যায়। এবার চার্লি তো ডেজির হাত ধরে বলে যে ডেজি,
এই সমস্যাটা কেটে গেলে আমার তোমাকে কিছু বলার আছে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। এবার ডেজি তো সেই রোগের বিবরণ নিয়ে মডার্ন যুগের হাসপাতালে চলে আসে এবং সেই রোগের বিবরণ সে একজন ডক্টরকে দেখায়। ডক্টর বলে যে রোগের বিবরণ শুনে মনে হচ্ছে এটা তো কোভিড-19 এর সিমটম। এবং ডক্টর ডেজিকে বেশ কিছু ওষুধ দেয়, কিন্তু এইটুকু ওষুধে হাজার হাজার গ্রাম কি ঠিক করা সম্ভব ছিল না। তাই জন্য ডেজি তখনই মিস্টার লুকে কল করে এবং মিস্টার লু এর থেকে সাহায্য চায়। কারণ মিস্টার লু তো মডার্ন যুগের একজন প্রভাবশালী ব্যক্তি ছিল এবং ডেজি সেখান থেকে সমস্ত ওষুধ নিয়ে আবার আসে। এবার অন্যদিকে আমরা দেখতে পাই গ্রামের লোকজনদেরও ডেজির রেস্টুরেন্ট থেকে খাবার দাবার দেওয়া হচ্ছিল। লোকজনেরা তো বলছিল যে সত্যি ডেজি কত ভালো, চার্লি কত ভালো, যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের খেয়াল রাখছে। কিন্তু তখনই একজন বলে ওঠে যে ভালো, ওরা আসলে আমাদের জন্য কোনো পার্মানেন্ট ব্যবস্থাই নিচ্ছে না, খালি খেলে দিলে কি হবে, রোগ তো কমবে না। এবং তখনই ডেজি তার ওষুধের বাক্স এবং সবকিছু নিয়ে চলে আসে। এবার ডেজি তো এসে দেখে যে সেখানে চার্লি নেই এবং একজন সৈন্য জানায় যে চার্লিও এই রোগে আক্রান্ত, তার ভীষণ জ্বর। ডেজি সঙ্গে সঙ্গে এক বোতল ওষুধ দিয়ে সৈন্যটিকে চার্লির কাছে পাঠিয়ে দেয়। এবার ডেজি তো সবাইকে এসে ওষুধ দিচ্ছিল, কিন্তু তখনই লোকজন বলে ওঠে যে এই ওষুধে কি আদেও কাজ হবে, এটা ওষুধ কম, এটা তো একটা ক্যান্ডি মনে হচ্ছে, এই সমস্ত মিথ্যাচার আমাদের সাথে করো না, তুমি আসলে আমাদেরকে মেরে ফেলতে চাও। এবং তারা ডেজির এগেনস্টে কথা বলছিল। কিন্তু তখনই সেখানে চার্লি নিজে আসে এবং বলে যে আমি এই ওষুধ আগে খাবো, তোমরা দেখো যে আমি ঠিক হই কিনা, তাহলে না হয় তোমরা খেও। এবং চার্লি নিজে আগে সেই ওষুধ খায় এবং দেখা যায় যে কিছুক্ষণের মধ্যেই চার্লির জ্বর ছেড়ে যায়। চার্লিকে বিশ্বাস করে বাকিরাও সেই ওষুধ খায় এবং আস্তে আস্তে সবাই ঠিক হয়ে ওঠে। এবার সবাই তো ডেজির জয়গান করতে থাকে এবং তারা বলে যে তারা আজ থেকে এই গ্রামের নাম ডেজির নামেই রাখবে। ডেজি তো বলে ওঠে যে না না, আমি এমন কিছুও করিনি। কিন্তু চার্লি তাকে বলে যে কেন, সবাই তোমাকে এত ভালোবাসছি, ভালোবাসা তুমি রিজেক্ট করো না। এবং সেই গ্রামের নাম সেদিনের পর থেকে ডেজির নামেই হয়ে যায়। এবার তখনই সেখানে রাজকুমারী আনিং আসে এবং আমরা দেখতে পাই যে রাজকুমারী আনিং সিন্ধুকে করে অনেক ধন সম্পত্তি এনেছিল। রাজকুমারী বলে যে তোমাদের দুজনকে মহারাজা এই উপহার পাঠিয়েছে, তোমরা এই প্যান্ডেমিকে এত সাহায্য করেছো তাই জন্য। এবার ডেজি তো অবাক হয়ে যায় যে কিন্তু রাজকুমারী নিজে নিয়ে এসছে। ডেজি বলে যে কিন্তু আপনি নিজে এটা নিয়ে আসলেন, কি ব্যাপার? রাজকুমারী বলে যে কেন, আমি রাজকুমারী, আমি যখন খুশি যেখানে খুশি যেতে পারি। এবার ডেজি তো হেসে ওঠে এবং রাজকুমারী তখনই বলে যে ডেজি, আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম, তুমি সত্যিই খুবই ভালো মেয়ে এবং তুমি একজন ডাউন টু আর্থ এবং ট্যালেন্টেড মেয়ে, তোমার তুলনায় আমি কিছুই না। তোমার সাথে আমি চার্লিকে নিয়ে আর কোনো কম্পিটিশন করব না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ডেজি আর চার্লি তো অবাক হয়ে যায় যে বাপ রে, রাজকুমারীর এ কি পরিবর্তন। ডেজি বলে যে রাজকুমারী, আপনি ক্ষমা চাইবেন না, যতই হোক আপনি এই সাম্রাজ্যের রাজকুমারী, আপনাকে সবাই এত ভালোবাসে। এবং তখনই আনিং বলে যে আচ্ছা ডেজি, তাহলে আজ থেকে আমি তোমার রেস্টুরেন্টে খেতে আসতে পারবো তো? ওই বোবা টিটা পাওয়া যাবে তো? আর তোমার ওই কারি ক্র্যাবটা, ওগুলো পাবো তো? এবং ডেজি বলে যে হ্যাঁ নিশ্চয়। এবং তারা দুজন খুবই ভালো বন্ধু হয়ে যায়। প্রথম একটা জামাতে মনে হয় এমন দেখলাম যেখানে ভিলেনও শেষে গিয়ে ভালো হয়ে যায়। এবার রাজকুমারী আনিং তো ডেজির জন্য উপহার স্বরূপ একটা খুব সুন্দর নীল ড্রেস এনেছিল এবং আনিং বলে যে ডেজি, তুমি এই জামাটা পরলে আমার খুবই ভালো লাগবে। এবং ডেজি সেই নীল ড্রেসটা পরে বেরিয়ে আসে এবং তাকে ভীষণ সুন্দর লাগছিল। এবং তখনই তাকে চার্লি প্রপোজ করে। ডেজির যে হারটা ভেঙে গেছিল, অর্থাৎ সেই প্রজাপতি নেকলেসটা, সেটা চার্লি সারিয়ে দিয়েছিল এবং সেই নেকলেসটা দিয়েই সে ডেজিকে প্রপোজ করে। চার্লি বলে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি জানি যে মডার্ন যুগের নিয়ম কানুন আলাদা, মডার্ন যুগের মতো সবকিছুতে আমরা অর্ধেক অর্ধেক অংশীদারিত্ব নেব, দায়িত্ব, ভালোবাসা সবকিছুতে। এবার ডেজি তো সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং সেখানেই চার্লির দাদি, বোন, ভাই সবাই ছিল, তারাও ভীষণ খুশি হয়। এবং চার্লি নিজের হাতে ডেজিকে সেই নেকলেসটা পরিয়ে দেয়, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এমনকি রাজকুমারী আনিও বলে ওঠে যে সত্যি ওদের জড়িটা ভীষণ সুন্দর, আমি আগে বড্ড হিংসুটেমি করেছি। অ্যালেক্স তো বলে ওঠে যে দাদাকে দেখে আমারও মনে হচ্ছে এবার আমারও একটা বউ দরকার। এবং সেখানে আমরা বিখ্যাত পেন্টার সিচিনকেও দেখতে পাই। সিচিন তো ডেজিকে দেখে বলে ওঠে যে আপনাকে ভীষণ সুন্দর লাগছে, মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো অপ্সরা নেমে এসছে এবং আপনাকে দেখে আমার ইচ্ছা করছে এক্ষুনি একটা ছবি আঁকতে। এবং সিচিন তখনই ডেজির একটি পোর্ট্রেট আঁকে এবং আমরা বুঝতে পারি যে মিস্টার লু
কোন নীল পোশাক পরা মহিলার কথা বলছিল। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো যে কোন পোর্ট্রেটের কথা বলা হচ্ছিল। এবং এই পোর্ট্রেটে ডেজির গলায় যে মালা ছিল তাতে তো ৯৯টা বড় মুক্তো এবং ১০৪টা ছোট মুক্তোই ছিল, কারণ ৫টা তো রোজই চুরি করে নিয়েছিল। এবং এই পেন্টিং দেখেই যেহেতু মিস্টার লু পরে গুনেছিল, তাই জন্য মিস্টার লু এর সংখ্যাটাই জানতো। এবং ছবি দেখে ডেজিও ব্যাপারটা বুঝতে পারে। ডেজি বুঝতে পারে যে কিভাবে ভবিষ্যতের সাথে অতীতের কানেকশনটা হয়েছে। ডেজি বলে ওঠে যে আজকের পর থেকে তোমরা কিন্তু আমার দোকানে খেতে আসতে ভুলো না। এবার অপরদিকে মডার্ন যুগে আমরা মিস্টার লুকে দেখতে পাই, যে কিনা এই পেন্টিংটাই নিজের ঘরে দেখছিল। এবং মিস্টার লু বুঝতে পেরেছিল যে আসলে ডেজি এবং চার্লি কে। মিস্টার লু বলে ওঠে যে ডেজি, তুমি তাহলে আমার সেই পূর্বপুরুষ যে কিনা জেনারেল লুকে নিয়ে আমার কাছে এসেছিলে। তোমরা আবার কবে আসবে? আমি তোমাদের সত্যিই খুব মিস করছি। এবং এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়। তো এই ড্রামাটার বেস্ট মোমেন্ট তোমাদের কাছে কোনটা লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এক্ষুনি করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।